আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার ক্লাস পেয়েছেন আপনারা? না স্যার, আজকে ফার্স্ট করতেছে। আজকে ফার্স্ট? জি স্যার, জি একটু আগেই তো পেলাম পুরোপুরি। ও, একটু আগে পেয়েছেন। ও আচ্ছা, 5টা 7টা পেয়েছেন অনেকেই। আচ্ছা আচ্ছা, আসেন। আজকে কোয়েশ্চেন সলভের ক্লাস। আহ এই নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন সবসময় একটু প্যাচের। আমরা সবসময় জানি খুব প্যাচের একটা টপিক। সো কোয়েশ্চেন অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই অ্যানালাইসিসের উপর বেস করেই সাধারণত আবার প্রশ্নগুলো করা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সম্প্রতি যেটা আসছে, সর্বশেষ যে বিসিএস 46 বিসিএস, যেখানে ফার্স্ট যে প্রশ্নটা আসে, এনিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? এই এনিম্যাল যে লিবারেশন, যেটা সর্বপ্রথম 1976 সালে, সর্বপ্রথম 1976 সালে প্রাণীদেরকে নিয়ে একটি অলাভজনক সংস্থা গঠন করা হয় এই পিটার সিঙ্গার তার নেতৃত্বে। এই 1976, যে প্রাণীদের বা পশুত্ববাদের বিরুদ্ধে কোনো প্রকার যেন মামলা করা না হয় বা পশু নিষ্ঠুরতা থেকে রক্ষা দানের জন্য যেটা করা হয়। একটু এক সেকেন্ড প্লিজ। আছে, ওকে, আসেন। সো এই 1976 সালে যিনি পিটার সিঙ্গার, তার নেতৃত্বে এই সর্বপ্রথম যে পশুত্ববাদের বিরুদ্ধে বা পশুদের নিষ্ঠুরতার বিরুদ্ধে উৎসাহিত করা ছিল, যার কাজ, উনি ছিলেন সেই পিটার সিঙ্গার। এবং তিনি নৈতিক আদর্শের মানদণ্ডে বিশ্বাস করেন যে যারা এই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আমরা একটা প্রবাদ জানি। অর্থাৎ এই পশুত্ববাদের প্রতি ভালোবাসা, এটাও একটা নৈতিকতার আদর্শিক মানদণ্ডের বহিঃপ্রকাশ। নৈতিকতা ক্লাসে পড়িয়েছি, নৈতিকতা হলো এক ধরনের ব্যক্তিগত বিষয় এবং আদর্শিক মানদণ্ড। আর মূল্যবোধ বলেছি সামাজিক আচার বা সামষ্টিক কালচার বা সামাজিক একটা শিষ্টাচার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সো এটাই হচ্ছে পিটার সিঙ্গার, যিনি হচ্ছেন সর্বপ্রথম পশুদের নিষ্ঠুরতা, পশুদের হত্যা করা, পশুদের মারা, এগুলো হচ্ছে বর্বরতার শামিল। ওই প্রেক্ষাপটে বলা হয় যে পশুর প্রতি ভালোবাসা, পশুর প্রতি সেতুবন্ধন, পশুর প্রতি ভ্রাতৃত্ববোধ তৈরি করা, পশুদের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখা, এইটাই নৈতিকতার আদর্শের ধারক ও বাহক। এটাই সর্বপ্রথম নিয়ে আসেন 1976 সালে পিটার সিঙ্গার। তার নেতৃত্বেই গঠন করা হয় এনিম্যাল লিবারেশন। 2 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? ঐচ্ছিক। ঐচ্ছিক কেন? আমরা বলি না, আমাদের ক্লাস 9-10-এ ঐচ্ছিক সাবজেক্ট একটা ছিল, অপশনাল সাবজেক্ট। ক্লাসে বলা আছে যে আইন ও নৈতিকতার মাঝে পার্থক্য নির্ণয় করেছেন ম্যাকিয়াভেলি। এবং এটাও বলিয়েছি ক্লাসে, যখন ক্লাস নিয়েছিলাম, যে নৈতিকতা ভাঙলে কখনো শাস্তি পেতে হয় না। একটু আবার পার্থক্যটা বলি, অনেকে ক্লাস করেননি বা নতুন আছেন, আজকে শুনলাম। নৈতিকতা মূল্যবোধের পার্থক্যটা বলি। নৈতিকতায় আমি ক্লাসে বলেছি যে নৈতিকতা একটা রস্যইকার থাকে, মানে করতেই হয়। মূল্যবোধে একটা ইয়েস বা নো, এই অপশনটা থাকে। আপনি রাস্তা দিয়ে রাস্তা পার হচ্ছেন, দেখলেন একটা বাচ্চার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে, তখন আপনি কি করবেন? চাইলে অ্যাভয়েড করে চলে যেতে পারেন, চাইলে আপনি বাঁচাতেও পারেন, চাইলে ওটার সাথে আপনি সেলফি তুলতে পারেন। আর যিনি ভালো, যার বিবেকবোধ আছে, ওই বাচ্চাকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিয়ে আসবেন। এটা হচ্ছে নৈতিকতা। অর্থাৎ যেখানে রস্যইকার আছে, আপনাকে করতেই হবে। আবার এটাও বলা আছে, নৈতিকতা ভাঙলে কোনো শাস্তি পেতে হয় না। যে বাচ্চাটা গাড়ির নিচে পড়েছে, আপনি চাইলে বাঁচাবেন না, অ্যাভয়েড করে চলে যাবেন, তাহলে কি আপনাকে শাস্তি দেবে না। বাট আপনার নৈতিক দায়িত্ব, যদি বিবেক বোধ থাকে, আমাদের আমাদের দায়িত্ব বাচ্চাকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দেওয়া, করতেই হবে। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, করতেই হবে। বাট না করলেও সমস্যা নেই, শাস্তি পেতে হবে না। এই যে না করলে সমস্যা নেই, এটা হচ্ছে আমার ঐচ্ছিক সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট। এই জন্য বলা আছে এটি একটি ঐচ্ছিক ক্রিয়া, এটা সামাজিক ক্রিয়া নয়। এই জন্য সামাজিক ক্রিয়া নয়, এটা সমাজে আপনার মতো দায়বদ্ধতা নেই। যে সমাজে দায়বদ্ধতা থাকতো, তাহলে এটা আনসার হতো। যেহেতু দায়বদ্ধতা নেই, এজন্য আনসার হচ্ছে সামাজিক ক্রিয়া হবার সুযোগ নেই। ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া,
ইচ্ছা নিরপেক্ষ কি? আপনার ইচ্ছা নিরপেক্ষ বা ইম্পার্শিয়ালিটি হবার কোনো সুযোগ নেই। ইচ্ছা থাকবে, আবার নিরপেক্ষতা, দুটো একসাথে কার্যকর হতে পারে না, তাই এটারও কোনো সুযোগ নেই। আবার আছে নৈতিকতা নিরপেক্ষ ক্রিয়া। নৈতিকতা কখনো নিরপেক্ষ হতে পারে না। গত বিসিএস এর আগের বিসিএস আসছে, নৈতিকতার সংজ্ঞাটা শুনেন। টাসটাস সংজ্ঞা হবে, হয় 100-তে 100, না হলে 100-তে 0। যেমন নৈতিকতার সংজ্ঞায় বলা আছে ভালোকে ভালো, মন্দকে মন্দ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, উচিত অনুচিত, ন্যায় অন্যায় এবং অসহায়, দুস্থ, গরিব ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা হলো নৈতিকতা। অর্থাৎ নৈতিকতা হলো হয় ভালোকে ভালো বলতে হবে বা মন্দকে মন্দ বলতে হবে, হয় সত্যকে সত্য বা মিথ্যাকে মিথ্যা। সো এখানে মাঝামাঝি নিরপেক্ষ হবার কোনো সুযোগ নাই, হয় 100-তে 100, না হলে 100-তে 0। সো মাঝামাঝি হবার সুযোগ নাই, তাই এই অপশনটাও যাবে না। এটা ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে পড়ে, এজন্যই পড়ে কারণ নৈতিকতা ভাঙলে শাস্তি পেতে হয় না। 3, বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক। ভেরি টাফ কোয়েশ্চেন, এক এক বইতে এক এক আনসার। এটা এটা নিয়ে এত প্রশ্ন পেয়েছি আমি স্টুডেন্টের কাছ থেকে, এটার আনসার সবাই বলেন স্যার জিসি দেব, জিসি দেব। বাট জিসি দেবকে কি বলা হয় জানেন? জিসি দেবকে বলা হয় প্রাচ্যের সক্রেটিস। জিসি দেবকে বলা হয় প্রাচ্যের সক্রেটিস, যাকে মেরে ফেলা হয়েছে 25শে মার্চ কালো রাত্রে। তবে আরো জালি মাতাব্বর হচ্ছেন আমাদের এই নব্য নৈতিকতার প্রবর্তক। এজন্যই প্রবর্তক, তার জন্ম হচ্ছে বরিশালে। তিনি উদীচী সংগঠন থেকে একটা পুরস্কার লাভ করেন, তিনি বাংলা একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। তার এই আরজালি মাতব্বরের পুরা 86 বছরের জীবনে 70 বছর তিনি লাইব্রেরিতে কাটিয়েছেন। আবারও বলছি, এই আরজালি মাতব্বর টোটাল জীবনের 86 বছরের বয়সে 70 বছর তিনি লাইব্রেরিতে কাটিয়েছেন। এজন্য তাকে বলা হয় এই নব্য নৈতিকতার প্রবর্তক এবং আদর্শের ধারক ও বাহক। তিনি টোটাল আমাদের নৈতিকতার এই জ্ঞানটাকে সমৃদ্ধ করেছেন। ওকে, আসেন। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? এই সুশাসনের মূলনীতির মধ্যে যেটা পূর্ব শর্ত বা মূলনীতি, ম্যাক্সিমাম গুলো আমি মুখে বলছি। তার মধ্যে হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, নাগরিককে সুশিক্ষিত করা, দারিদ্র হ্রাস, সামরিক হস্তক্ষেপ কমানো, দুর্নীতি হ্রাস, স্বজনপ্রীতি হ্রাস। তবে এটা প্রেক্ষাপটে সবচেয়ে বেশি পরিমাণে যেটা প্রয়োজন, আইনের শাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই পয়েন্টগুলো যেখানে পাবেন, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, ওটাকে আপনাকে পিক করতে হবে। যারা একদম নতুন, একটু ধরতে কষ্ট হবে, এজন্যই আমি বলেছিলাম আগের ক্লাসেও যে এই সাবজেক্টে সাধারণত ক না হলে খতে আনসার হয়, খ না হলে গতে হয়, গ না হলে ঘতে হয়, মানে হতেই থাকে, এর মধ্যেই আনসার থাকবে ইনশাল্লাহ। ম্যাক্সিমাম ক্ষেত্রে এর মধ্যেই আনসার থাকবে। সো এই স্বচ্ছতা, জবাবদিহিতা হাইলি কারেক্ট। যদি বলা হতো সুশাসনের মূলনীতি কি, ধরেন এটা অপশনে নাই, তখন এটা প্রায়োরিটি পেয়ে যেত। ধরেন মূলনীতি আসতো স্বজনপ্রীতি হ্রাস, তখন এটা হয়ে যেত আনসার। সো ক্ষেত্র বিশেষে সুশাসনের মূলনীতি হচ্ছে এই ম্যাক্সিমাম অপশন খুব কাছাকাছি থাকে, বাট ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান, হুইচ ওয়ান ইজ হাইলি কারেক্ট। আমাদের প্রত্যেকে যদি আমরা কাজের প্রতি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, ওটাই হচ্ছে আমাদের আলটিমেট দেশপ্রেম। দেশপ্রেমের সংজ্ঞাটা কি? নিজের কাজ যথাযথভাবে মনোযোগ সাথে সার্থকতা আদায় করার নামই হচ্ছে দেশপ্রেম। সো আমার কাজের জায়গা থেকে আমার যদি স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি, আমার জবাবদিহিতা ঠিক থাকে, ওটাই হচ্ছে সুশাসনের মূলনীতি। সো এটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এটা স্বজনপ্রীতি হবার সুযোগ নেই। মানুষ হও এবং মরে বাঁচো, এটা বলেছেন হেগেল। এটা জি মুর বলেনি, প্লেটো বলেনি। প্লেটো বলেছেন শাসক যদি ন্যায়বান হয় আইন অনাবশ্যক, শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় আইন নিরর্থক। So, এটা বলেছেন হেগেল। আনসার হবে হেগেল, একটু মুখস্থ করে নেবেন। 6 নম্বরে আসেন, জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কবে হয়েছে? 2012 সালে। এই জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা, এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন। এখানে সরকারি কর্মকর্তা, অফিসাররা
স্বচ্ছতার সাথে যারা কাজ করবেন প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, যেন কাজের গতিশীলতা, দক্ষতা আরেকটু বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ওটাই হলো জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা। এই জাতীয় শুদ্ধাচার উপদেষ্টা পরিষদ এটা গঠিত হয় 2012 সালে। তার অধীনেই হচ্ছে এই পুরস্কারটা চালু করা হয়, 2010-এ না, 2012। প্রধানমন্ত্রীর অধীনে অনেকগুলো আছে, যেমন বেবজা, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, নিকার বা প্রশাসন পুনর্গঠন সংক্রান্ত কমিটি, বা আরো আছে বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, জাতীয় শুদ্ধাচার উপদেষ্টা পরিষদ, জাতীয় ভূমি ব্যবহার কমিটি, জাতীয় জনসংখ্যা পরিষদ, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি পরিষদ, জাতীয় শিশু উন্নয়ন তহবিল। এই সবগুলো হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। নেক্সট আসেন, দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। এটি বলেছেন বার্ট্রান্ড রাসেল। এটি প্লেটো বলেনি, সেটি ব্রডও বলেনি, বার্ট্রান্ড রাসেল। নেক্সট, সুশাসন 4টি স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কোন 4টি? এই 4টি স্তম্ভ তারা বলেছেন 2000 সালে, যেখানে বিশ্বব্যাংক এই 4টা মূলনীতি নিয়ে আসেন। একটু বলি, বিশ্বব্যাংক সর্বপ্রথম এই সুশাসন প্রত্যয়টা ব্যবহার করেছে 1989 সালে। এরপর বিশ্বব্যাংক এই সুশাসনের উপর জোর দেওয়া শুরু করে 1991 সাল থেকে। ওই প্রেক্ষাপটে OECD বা অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক রিপোর্টে সুশাসনের উপর জোর দেয় 1991 সালে। এরপর 1992 সালে শাসক ও উন্নয়ন নামক গ্রন্থে, শাসক ও উন্নয়ন মানে গভর্নেন্স ও ডেভেলপমেন্ট নামক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা দেয় 1992 সালে। ফার্স্ট সুশাসন শব্দটা নিয়ে আসে বিশ্বব্যাংক 1989 সালে। তারপর বিশ্বব্যাংক শাসক ও উন্নয়ন নামক রিপোর্টে সংজ্ঞা দেয় 1992 সালে। তাদের দেখা দেখি IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটার উপর গুরুত্ব আরোপ করে 1993 সালে। এরপর বিশ্বব্যাংক সরাসরি সংজ্ঞা দেয় 1994 এবং বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলে, এটা 1994 সালে। এরপর আস্তে আস্তে অনেকেই দেয়, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক 1995-তে দেয়, UNDP 1997-তে দেয়, IDA 1998-তে দেয়। এরপর লাস্ট 2000 সালে বিশ্বব্যাংক 4টা স্তম্ভের কথা বলেন: আইনি কাঠামো, জবাবদিহিতা এবং স্বচ্ছতা, আর এটা দায়িত্বশীলতা। এই 4টা স্তম্ভের উপর তারা গুরুত্ব দিয়েছেন 2000 সালে। এটা সম্প্রতি BCS আসছে, লাস্ট 46 BCS এ। এই 4টা মূলনীতি বা 4টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বিশ্বব্যাংক। একটু বলি, বিশ্বব্যাংকের মতে উপাদান যদি আসে, আনসার হবে 6টি। এই উপাদান ছাড়া যা যা আছে সব হলো 4টি। বৈশিষ্ট্য 4টি, স্তর 4টি, স্তম্ভ 4টি। কেবলমাত্র বিশ্বব্যাংকের উপাদান যদি বলে, বিশ্বব্যাংকের মতে উপাদান উপাদান বললে শুধু আনসার হবে 6টি। এটা ছাড়া স্তর, স্তম্ভ বা বৈশিষ্ট্য যদি বলে, আনসার হবে 4টি। সো এই যে আছে 4টি স্তম্ভের কথা বলেছে 2000 সালে। ওকে, আইনি কাঠামো, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা। নেক্সট, কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট সোসাইটি আপনারা জানেন 4টা আছে: স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। এটা 12 ডিসেম্বর 2012 সালে ওই শেখ হাসিনা সরকার এই 4টা স্মার্ট বাংলাদেশের 4টা উপাদান উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে স্মার্ট সোসাইটি, বাকিগুলো নেই, যেন আনসার হবার সুযোগ নেই। এটা আশা করি আসবে না, যেহেতু এটা শেখ হাসিনার। ওকে, নেক্সট, রিপাবলিক। এটা আপনারা জানেন, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে প্লেটো। আসেন 45তম BCS, ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? আমি একটু আগে বলেছি নৈতিকতার সংজ্ঞাটা আরেকবার শুনবেন। নৈতিকতাটা কি? নৈতিকতা হলো সমাজের রীতি নীতি ও সু অভ্যাস গঠনের নাম নৈতিকতা। এর ইংরেজি শব্দ মোরালিটি, যা ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে, যার অর্থ হলো আচরণ বা সঠিক আচরণ বা সুন্দর চরিত্র।
বলা হয় নৈতিকতা সমৃদ্ধ জাতি সকলের শ্রদ্ধার পাত্র। আবার নৈতিকতার অন্তর্নিহিত শক্তি বলা হয় মূল্যবোধকে, আবার মূল্যবোধের অন্তর্নিহিত শক্তি বলা হয় নৈতিকতাকে। এই নৈতিক বিচারের বৃত্তি হলো বিবেক, এবং নৈতিকতার রক্ষা কবচ বলা হয় এই বিবেকের দংশনকে। অর্থাৎ নৈতিকতার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে ওই টাস টাস মাঝামাঝি কিছু নাই, হয় 100-তে 100, না হলে 100-তে 0। যেমন নৈতিকতার গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে ভালোকে ভালো, মন্দকে মন্দ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, উচিত অনুচিত, ন্যায় অন্যায় এবং অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো, সেটা হচ্ছে নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ। আমি বলেছি যেমন মসজিদের টাকা দান করা কি মূল্যবোধ? বলেন তো, মসজিদের টাকা দান করা কি মূল্যবোধ? আগের ক্লাসটা পেয়েছেন না আমার, আজকে 3টার ক্লাসটা? দানশীলতা কি মূল্যবোধ? কি হলো? কে কথা বলছেন একটু বলা যাবে? আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। বলেন তো দানশীলতা কি মূল্যবোধ? নৈতিকতা। সামাজিক। দানশীলতা সামাজিক। মসজিদের টাকা দান করা সামাজিক। সামাজিক। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নৈতিক। নৈতিক। ধরতে কষ্ট হবে, আমি পার্থক্যটা বলি, আপনি ভালো করে শুনেন। অনেকে নতুন, বুঝতে পেরেছি। ম্যাক্সিমামই নতুন না, জি যারা স্যার। সকালে ক্লাস করেছেন তারা ধরতে পেরেছেন আশা করি, জি তাই না? স্যার। যিনি বলেছেন তিনি নিশ্চয়ই ক্লাস করেছেন, নাহলে বলতে পারার কথা না। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ডিফারেন্সটা ভালো করে বুঝেন, খুব ভালো করে। এখন 100% কনসেন্ট্রেশন আমার দিকে, টানা 10 মিনিট কথা বলবো। পার্থক্যটা বুঝলে ম্যাক্সিমাম পড়া শেষ হয়ে যাবে। ধরেন এখানে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে। আপনি চাইলে 10 টাকা দান করবেন, 10 লাখ টাকা দান করবেন, 10 কোটি টাকা দান করবেন, বা 1 টাকাও দান করবেন না। দ্যাটস অল অ্যাবাউট ইউর পার্সোনাল স্টাফ। দান করতে পারলে ভালো, ইউ আর সাচ আ গুড পার্সন। দান না করতে পারলে সমস্যা নাই। এটা হচ্ছে মূল্যবোধ। ইয়েস নোর অপশন আছে। দান করতে পারলে ভালো, আপনি ভালো মানুষ। না করতে পারলে সমস্যা নাই, এটা হচ্ছে মূল্যবোধ। আর নৈতিকতায় বলেছে একটা রস্যইকার আছে, করতেই হবে। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সামনে একটা বাচ্চার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে, সে অসহায় হয়ে তাকিয়ে আছে, আমাকে বাঁচাও বাঁচাও। আপনার নৈতিক দায়িত্ব তাকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিয়ে আসতেই হবে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। সেম, সে অসহায়, সেই টাইমে সে কি অসহায়, সে আমার আমার 2টা পা নাই, অসহায়, আমাকে বাঁচাও। এই অসহায়, লাস্ট লাইনে বলেছি নৈতিকতায় অসহায় দুস্থ গরিব মানুষকে সাহায্য করা নৈতিক মূল্যবোধ। সো মসজিদে টাকা দান না করবেন না, আপনি করেন না। এলাকার বিত্তবানরা কোত্থেকে টাকা বাড়ি মেরে এনে মসজিদ বানায় ফেলবে দেখবেন, মসজিদ অসহায় না। সো মসজিদে দান করা বললে আনসার হয় সামাজিক মূল্যবোধ, ভিক্ষুককে দান করা বললে আনসার হয় নৈতিক মূল্যবোধ। ভিখারি যদি বলে মা গো 2টা ভিক্ষা দেন না, আমার 2 হাত 2 পা নাই, আমি কিভাবে খাবো, আমি কিভাবে চলবো, আপনার নৈতিক দায়িত্ব, আপনাকে 2টা টাকা তাকে দিতেই হবে। এখন বলতে পারেন স্যার সবাই তো প্রফেশনাল, তারা খারাপ, সেটা পরে যাচ্ছি, আমি আপনাকে আপনার নৈতিকতাটা শেখাচ্ছি, দিতেই হবে। দেন আপনারা আমার সামনে বসে ক্লাস করতেছেন, আমি 7 বছর ধরে ক্লাস নেই, ক্লাস করতেছেন, এই হুট করে ক্লাস শেষে বলেন স্যার আমি গতকাল থেকে না খেয়ে আছি, আমি খুব অসহায়, আমাকে প্লিজ অন্তত 20টা টাকা দেন, আমি তো ভাতটা খাবো। আমার নৈতিক দায়িত্ব দিতেই হবে। কোন পর্যায়ে গেলে মানুষ হাত পাতে? প্রায় 1 লাখ স্টুডেন্ট পড়ালাম, আজ পর্যন্ত কেউ হাত পাতে নাই। যখন হাত পাতবে তার মানুষ অসহায়। অসহায় প্রতিবেশীও যদি বলে মাগো 2টা ছোলা পেঁয়াজু দেন না, আমি গতকালকে সেহরি করেছি শুধুমাত্র পানি দিয়ে, আমি ইফতারও যদি করি শুধু পানি দিয়ে, আমি তো মারা যাব। তখন আপনার নৈতিক দায়িত্ব আপনার প্লেট থেকে 2টা ছোলা পেঁয়াজু মুড়ি তার প্লেটে দিয়ে আসতেই হবে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়, দিতেই হবে। সো ভিক্ষুক, অসহায় প্রতিবন্ধী, অসহায় প্রতিবেশীকে সাহায্য করা নৈতিক মূল্যবোধ, মসজিদে সাহায্য করা সামাজিক মূল্যবোধ। কারণ মসজিদ কোনো অসহায় না, মসজিদ কোনো বিপদগ্রস্ত না। আপনি দান করবেন না, করেন না, অন্য কোত্থেকে দেখবেন বড় লোকরা বাড়ি দিয়ে টাকা বানায় ফেলবে, হয়ে যাবে। সো নৈতিকতার সংজ্ঞা হচ্ছে অসহায় দুস্থ গরিবকে সাহায্য করা নৈতিক মূল্যবোধ, আর আর সমাজের রক্ষার্থে সাহায্য করা হচ্ছে সামাজিক মূল্যবোধ। 2 নম্বর পার্থক্য হচ্ছে নৈতিকতার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই,
বাট মূল্যবোধের সাথে ধর্মের একটা সম্পর্ক আছে। কিভাবে? যেমন নৈতিকতা হলো, কিরকম নৈতিকতার সাথে ধর্মের সম্পর্ক নেই? আপনি যাচ্ছেন, দেখলেন একটা বাচ্চার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে, আপনার নৈতিক দায়িত্ব তাকে বাঁচাতেই হবে, তখন ধর্ম দেখা যাবে না। সে মুসলমান না, উপজাতি না, চাইনিজ না, ঢাকা না, ইন্ডিয়া না, ওয়েস্ট ইন্ডিজ, আপনার সামনে একটা বাচ্চা গাড়িতে পড়েছে, তাকে বাঁচাতেই হবে। অর্থাৎ নৈতিকতার সাথে ধর্মের সম্পর্ক নেই, বাট মূল্যবোধের সাথে আছে। কিভাবে? আমি এজ এ মুসলিম, আমি মসজিদে টাকা দান করব, আমি মন্দিরে টাকা দান করব না, কারণ আমি হিন্দু নই। আপনারা যারা হিন্দু আছেন তারা মন্দিরে টাকা দান করবেন, মসজিদে টাকা দান করবেন না, কারণ আপনি হিন্দু। অর্থাৎ মূল্যবোধের সাথে ধর্মের একটা সম্পর্ক আছে, বাট নৈতিকতার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। নেক্সট পার্থক্য হলো, নৈতিকতা এক ধরনের ব্যক্তিগত বিষয়, মূল্যবোধ হলো সামষ্টিক বিষয়। নৈতিকতার শক্ত হয় বিবেকবোধ দ্বারা, মূল্যবোধ শক্ত হয় শিক্ষার দ্বারা। স্থান কাল পাত্রভেদে নৈতিকতা সবসময় একই থাকে, বাট স্থান কাল পাত্রভেদে মূল্যবোধ ক্ষণে 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 পরিবর্তন হয়। ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, এখন চুপচাপ হয়ে গেছি, এটা আমার মূল্যবোধের পরিবর্তন হয়েছে, নট নৈতিকতার। ছোটবেলায় একটা কলা খেয়ে কলার খোসা রাস্তার মাঝখানে ফেলতাম, আর এখন চলার পথে রাস্তার মাঝখানে কলার খোসা পেলে তুলে এনে ডাস্টবিনে রাখি, এটা আমার মূল্যবোধের পরিবর্তন হয়েছে, নট নৈতিকতার। ছোটবেলায় স্কুলে ছেলেরা সাদা শার্ট পরে ক্লাস করেছেন, এক বন্ধু আরেক বন্ধুর সাদা শার্টে দাগ দিতেন। এখন দেখেন তো ভার্সিটিতে বা ভার্সিটি কোচিং করেন যেখানে, কেউ কারো সাদা পিঠে সাদা শার্টে কালো কলম দিয়ে দাগ দেন না। কেন দেন না? ম্যাচুরিটি আসছে। এটা আপনার মূল্যবোধের পরিবর্তন হয়েছে, নট নৈতিকতার। অর্থাৎ মূল্যবোধ ক্ষণে 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 পরিবর্তন হয়। আপনার এখানে একরকম, বাসায় একরকম, ব্যক্তি জীবন একরকম, অফিসে একরকম, কর্পোরেটে একরকম। It can change from person to person, man to man, country to country, district to district, place to place, class to class, everywhere. এই জন্য মূল্যবোধের নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। বাট নৈতিকতা স্থান কাল পাত্রভেদে কখনো পরিবর্তন হয় না, এটা সবসময় এক থাকে। আপনাদের প্রত্যেকের ভেতর কিছু না কিছু ইউনিকনেস, ডিস্টিংটিভনেস, পটেনশিয়ালিটি, ক্রিয়েটিভিটি, ইম্প্রোভাইজিং পাওয়ার কিছু না কিছু আছে, ওটাই আপনার নৈতিক আদর্শ। কেউ দেখবেন প্রতি রমজানে এতিমকে সেহরি খাওয়াতে ভালোবাসেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, ওটা আপনার নৈতিকতা। কেউ ভিক্ষুকের মাছের কাটা বেছে দিয়ে খাওয়ায় দেন, ওটা আপনার নৈতিকতা। কেউ প্রচুর পরিমাণে কোরআন শরীফ দান করেন, কেউ প্রচুর পরিমাণে মাদ্রাসা দান করেন, ওটাই আপনার নৈতিকতা। প্রত্যেকের কিছু না কিছু ভালো গুণ জন্ম থেকে নিয়ে আসছেন বা বাবা মা থেকে শিখে এখানে লালন করছেন, ওটাই আপনার নৈতিক আদর্শ। ওটা কখনো চেঞ্জ করতে হয় না। ক্লিয়ার? গট মি? ওকে, আসেন। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, শিওর, প্লিজ, অফকোর্স। এতিমখানা যদি এতিমরা আমরা সাহায্য করি, এটা কি? আর এতিমখানার মধ্যে সাহায্য করলে এটা কি স্যার? এটা এতিম বুঝা যাবে বলতে। কোনটা কোনটা? এতিম আর এতিমখানা, স্যার খানা তো এতিমখানা তো, হ্যাঁ, এতিম এতিমেরা যদি আমরা সাহায্য করি এটা কোন বোধ? আর স্যার এতিমখানার মধ্যে সাহায্য করলে এটা কোন বোধ? এটা একটু বুঝাইতেন যদি। না, এটা ডিপেন্ড করে, এই সাবজেক্টে পুরো ক্লাস না করলে ধরতে পারবেন না। এটা এই সাবজেক্টে আনসার বারবার চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়। অসহায় যদি হাত পাতে, এতিম আমার কাছে হাত পাতে না, বাট অসহায় যখন হাত পাতবে আনসার হয়ে যাবে নৈতিক মূল্যবোধ। কারণ ভিক্ষুকে ভিক্ষা দেওয়া বহুবার আসছে, ভিক্ষুকে ভিক্ষা দেওয়া কি মূল্যবোধ? নৈতিক মূল্যবোধ। বাট মসজিদে টাকা দান করা সামাজিক মূল্যবোধ, আবার দানশীলতা সামাজিক মূল্যবোধ। আমি দান করতে স্যার পারি, নাও করতে পারি। এতিমখানা, আমি বলছি ভিক্ষুককে কোন পর্যায়ে মানুষ হাত পাতে, এখনকার বলতে পারেন স্যার সব তো প্রফেশনাল, সব কোটিপতি, ওটা পরে। নাম যখন ভিক্ষুক, কোন পর্যায়ে গেলে হাত পাতে? আমার কাছে আমার 1 লাখ স্টুডেন্ট কখনো হাত পাতে নাই, অনেক গরিবও আছে, মানে লাস্ট পর্যায়ে সে যায় নাই তাই হাত পাতে নাই। আবার এতিম, সে হাত পাততে পারতেছে না লজ্জা শরমে, বাট সে তো এতিম, তার বাবা মা নাই, মানে সেও এক প্রকার ভিখারি। লাস্ট লাইনে বলা নৈতিকতার সংজ্ঞার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, অসহায়, দুস্থ, গরিব ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নৈতিক মূল্যবোধ। So, এতিম কিন্তু এক সেন্সে অসহায়, যার বাবা মা নাই সে অসহায়, তো অসহায়কে সাহায্য করা কি মূল্যবোধ? নৈতিক। আর মসজিদ দান করতে পারেন, নাও পারেন, না করলে সমস্যা নাই, মসজিদ কোনো অসহায় না, বা মন্দির কোনো অসহায় না, ওগুলো আল্লাহর ঘর, অমুকের ঘর, এমনি হয়ে যাবে। বাট কাগজে কলমে বলছি, বুকিশ ভাষায় হচ্ছে অসহায়, দুস্থ, গরিব বা অসহায় প্রতিবেশী বা প্রতিবন্ধী, এদেরকে সাহায্য করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। যে আমি ভাত খাবো, কাচ্চি বিরিয়ানি, আমার প্রতিবেশী কিছু খেতে পাচ্ছে না, আমার নৈতিক দায়িত্ব তার প্লেটে একটু হইলে মাংসের ঝোল দিয়ে আসা, দায়িত্বের মধ্যে পড়ে যায়। আবার ক্ষেত্র বিশেষে সামাজিক দায়িত্ব পড়ে,
আমি খাচ্ছি প্রতিবেশী খাচ্ছে না, তখন আনসার যদি থাকে সামাজিক মূল্যবোধ, প্রতিবেশী সাহায্য করা কি মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, বুদ্ধিবৃত্তিক না কাল্পনিক, তখন আনসার হবে সামাজিক। পুরো ক্লাস না করলে ধরতে পারবেন না, ডিরেক্ট আমাকে সলভ ক্লাস দেওয়া হয়েছে, পুরো ক্লাস ধরতে হবে, এটা আগের ক্লাস যারা করছে তারা ধরতে পারবে। এই সাবজেক্টে আনসার ক না হলে খতে হয়, খ না হলে গতে হয়, গ না হলে ঘতে হয়। আগের ক্লাসে পড়িয়েছি বড়দের সম্মান, ছোটদের স্নেহ, সামাজিক মূল্যবোধ। বাট সামাজিক না থাকলে আপনি কোনোটি নয় দেখাতে পারবেন না, দেখবেন নৈতিক মূল্যবোধ চলে আসছে। কারণ আপনার নৈতিক দায়িত্ব বড়দের সম্মান করা। আপনার কোনো রাইট নাই আমার গালে থাপ্পড় মারা, আমি আপনার বড়। আবার আমার রাইট আছে বড়দের গালে থাপ্পড় মারা, লাইক শেখ হাসিনা, সে খুনি। সো বড়দের সম্মান করতেও পারি, নাও পারি, আবার করতেই হবে। আমি আমার শিক্ষক, আমি খারাপ পড়ালে আমার কোনো রাইট নেই আমাকে আমার গালে থাপ্পড় মারার আপনার। সো আপনাকে সম্মান করতেই হবে, রস্যকের আছে। সো ক্ষেত্র বিশেষে বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা নৈতিক মূল্যবোধ, আবার ক্ষেত্র বিশেষে বড়দের সম্মান, ছোটদের স্নেহ সামাজিক মূল্যবোধ। অপশন বেসিসে দাগাতে হবে। যদি আসে বড়দের সম্মান, ছোটদের স্নেহ কি মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, বুদ্ধিবৃত্তিক না সামাজিক, সামাজিক দাগাবেন। যদি আসে নৈতিক, আধ্যাত্মিক না বুদ্ধিবৃত্তিক, নৈতিক দাগাবেন। এই সাবজেক্টে আনসার কণা হলে খতে হয়, খনা হলে গতে হয়, গনা হলে খালি ঘুরপাক খায়। এই জন্যই এই সাবজেক্টে ম্যাক্সিমাম কোশ্চেন আনসার হয় উপরের সব কয়টি। এটা আগের ক্লাসে বলেছি, চোখ বন্ধ করে দেখাবেন উপরের সব কয়টি, 1 মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই সাবজেক্টে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে উপরের সব কয়টি, এটা পরে বুঝবেন, ফুল ক্লাস করলে বুঝতে পারবেন। ওকে, আসেন। সুশাসনের পূর্ব শর্ত কি? অনেক শর্ত আছে। পূর্ব শর্ত কি? স্বচ্ছতা নিশ্চিত করা, জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিককে সুশিক্ষিত করা, দারিদ্র্য হ্রাস, স্বজনপ্রীতি হ্রাস, দুর্নীতি হ্রাস, সামরিক হস্তক্ষেপ কমানো, সরকারি অফিসারে দুর্নীতি কমানো, লাল ফিতার দৌরাত্ম, সবকিছু। বাট মেইন সবচেয়ে হচ্ছে এই সুশাসন প্রতিষ্ঠায় মত প্রকাশ করা দিতেই হবে। সবগুলোই কাছাকাছি, সবগুলো কিন্তু কারেক্ট আনসার। বলা হইলো মত প্রকাশ, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, দুর্নীতি হ্রাস করা, সবগুলো কিন্তু কাছাকাছি। দেখেন সবগুলোই কারেক্ট আনসার। এটা হয়তো বা 1% কারেক্ট, এটা ধরেন 20% কারেক্ট, এটাও এটা প্রায় ধরেন 30% কারেক্ট, বাট এটা হচ্ছে প্রায় ধরেন 90% কারেক্ট। আমি বলেছিলাম এই সাবজেক্টে সবগুলোই আনসার মনে হবে, কিছু হাইলি কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট, সেমি কারেক্ট, ন্যারো কারেক্ট, ফিউলি কারেক্ট, ব্রডলি কারেক্ট, but you have to choose the best one, you have to pick the best one, which one is highly correct. মনে করেন আজকে নিরপেক্ষ বিচার ব্যবস্থা যদি ভালো মতো ঠিক হয়, একটু কি সুশাসনটা ঠিক হবে না? হবে। এটাও এক সেন্সে আনসার, এটাও কিন্তু আনসার হবে। কখন হবে? এটা না থাকলে, ধরেন এটা নাই, মত প্রকাশ নাই, বলা হইলো সুশাসনের পূর্ব শর্ত কি? আপনি পারবেন। সুশাসনের পূর্ব শর্ত কি? নাচানাচি করা, গান করা, রাজনীতি করা না নিরপেক্ষ বিচার ব্যবস্থা? বলেন, অপশন দিলাম, নাচানাচি করা, গান করা, মারামারি করা না নিরপেক্ষ বিচার ব্যবস্থা? নিরপেক্ষ বিচার তার মানে নিরপেক্ষ 1% হলেও আনসার হয়তো, হয়তো নাকি 1% হলেও কারেক্ট হয়তো হয়। তার মানে এই জন্য তার মানে সবগুলো কিছু না কিছু কারেক্ট আনসার থাকে এই সাবজেক্টে। বাট নাচানাচি করা, গান করা, এগুলো একেবারেই হয় না, এগুলো হচ্ছে 0% কারেক্ট, মানে কোনো সুযোগই নাই, কোনো অপশনই নাই। তো সবগুলাই কাছাকাছি কারেক্ট, হয়তো এটা 2% কারেক্ট, এটা 20%, 30%, এটা একটু হলে বেশি কারেক্ট। মত প্রকাশ আপনাকে দিতেই হবে, এনি হাউ এনি কস্ট। মত প্রকাশ, বলার স্বাধীনতা না দিলে জনগণ জানবে কিভাবে? বাক স্বাধীনতা না থাকলে জনগণ বুঝবে কিভাবে? এটা দিতেই হবে। এজন্য মত প্রকাশ হচ্ছে হাইলি কারেক্ট। ওকে, ইউটিলিটারিজম এটা মানে কি, কে বলতে পারেন? শুনবেন, এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল সর্বপ্রথম 1863 সালে একটা মানুষের অভ্যন্তরীণ উৎকর্ষ সাধনের চিন্তা বিকাশমানটাকে নিয়ে আসেন। 1863 যখন দাস প্রথা হয়, ওই সময় থেকে আনা হয়। এটাই হচ্ছেন উৎকর্ষ সাধনে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা, নৈতিক আদর্শের মানদণ্ড বিরাজমান থাকে, ওটাই হচ্ছেন এই নৈতিক আদর্শের অন্যতম ভিত্তি। নেক্সট, সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে? শুনবেন, এই সুশাসন শব্দটি বিশ্ব ব্যাংক সর্বপ্রথম 1989 সালে আসে, এবং এটি গ্রিক শব্দ আসে কুবার নাও থেকে, যার অর্থ পরিচালনা করা। সো এটা উদ্ভাবক হচ্ছে বিশ্ব ব্যাংক, উনি হচ্ছেন কোনা বলে। এই কোনা বলে সর্বপ্রথম এই বিশ্ব ব্যাংক শব্দের উদ্ভাবক। এই বিশ্ব ব্যাংক সর্বপ্রথম এই ধারণাটা নিয়ে আসেন, অন্য কেউ আনে নাই। যদিও অনেক বইতে আছে, অপশন নাই, একটু বলে নেই, ইউএনডিপিও আছে, একটু বলি আপনাকে। এই বিশ্ব ব্যাংক ধারণার উদ্ভাবক হচ্ছে ইউএনডিপি, কিন্তু এটাকে বিশ্ব ব্যাংক ধারণার উদ্ভাবক হচ্ছে, সুশাসন প্রত্যয়ের উদ্ভাবক হচ্ছে বিশ্ব ব্যাংক,
কিন্তু এটা ধারণাকে সমৃদ্ধ করেছে ইউএনডিপি। আবারও বলছি, সুশাসন ধারণাটা জাস্ট নিয়ে আসে বিশ্বব্যাংক, বাট বিশ্ব ব্যাখ্যা আকারে উত্থাপন করেছে বা সমৃদ্ধ করেছে ইউএনডিপি। এই ইউএনডিপি এর দৃষ্টিতে গভর্নেন্স বা শাসক বলতে বোঝায় একটা দেশের মূলত কর্তৃত্বের চর্চাকে, এবং এই ইউএনডিপি পরিমাপের যন্ত্র বলা হয় একটা দেশের নাগরিক সমাজকে। ওকে, নেক্সট। হ্যাঁ, সহস্রাব্দ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সুশাসনের সবচেয়ে বেশি যেটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে গণতান্ত্রিক দিক, অর্থনৈতিক না, অন্য কিছু না। জ্ঞান হয় পূর্ণ, এটি কে বলেছেন? কে বলতে পারেন? জ্ঞান হয় পূর্ণ এটি বলেছেন সক্রেটিস, অর্থাৎ নলেজ ইজ ভার্চু। জি স্যার। ওকে, জানি আপনারা এটা জানেন। নেক্সট, নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষে কি বলা হয়? শুদ্ধাচার। এগুলো আমার ক্লাস থেকে সরাসরি প্রশ্ন আসছে পরীক্ষায় 40তমতে 43। শুদ্ধাচার মানে কি বলেন তো? শুদ্ধাচার শব্দের অর্থ কি? হোয়াট ডাজ ইট মিন? বলতে পারলে। সরকারি কর্মচারীদের ভিতরে স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা শুদ্ধাচার শব্দের এগুলো অর্থ কি? জাগ্রত একটা করা। শব্দে বলতে হবে, একটা শব্দে। শুদ্ধাচার শব্দের অর্থ কি? লিখে রাখেন। স্বচ্ছতা, না, চরিত্রানিষ্ঠা। চরিত্রানিষ্ঠা, যার চরিত্র যত শুদ্ধ ওই মানুষ তত বেশি পিওর। শুদ্ধাচার শব্দের অর্থ চরিত্রনিষ্ঠা। ক্লাসে অনেকবার পড়িয়েছি, নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে শুদ্ধাচার বলে। যার চরিত্র সবচেয়ে ভালো ওই মানুষটা তত বেশি শুদ্ধ বা পিওর। মূল্যবোধের উৎস কোনটি? আমি অনেকগুলো উৎস পড়াই, তার মধ্যে সবচেয়ে, এটা কিন্তু কারেক্ট, ধর্মটাও একটা গঠন করে, সমাজও গঠন করে, বাট নৈতিক চেতনাটা হচ্ছে হাইলি কারেক্ট। মূল্যবোধের উৎস প্রধান হলো 7টি, জেনে রাখেন। একটু লিখেন তো, লিখেন। মূল্যবোধের উৎস, হেডলাইন দেন। মূল্যবোধের উৎস: 1, নৈতিক চেতনা। 1, নৈতিক চেতনা। 2, পরিবার। পরিবার। 3, প্রথা। 3, প্রথা। 4, প্রথা। 4, সমাজ। 5, সম্প্রদায়। 5, সম্প্রদায়। 6, খেলার সাথী। খেলার সাথী। এবং 7, বিদ্যালয়। এবং 7 হলো বিদ্যালয়। দেখেছেন? এর মধ্যে সবচেয়ে প্রায়োরিটি পাবে হচ্ছে এই নৈতিক চেতনা, সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। দেখেছেন? আবারও বলছি, নৈতিক চেতনা, প্রথা, পরিবার, সমাজ, সম্প্রদায়, বিদ্যালয়, খেলার সাথী। হ্যাঁ, এগুলো। নেক্সট আর আসেন। এইগুলো নৈতিকতার উৎস। উৎস, উৎস, উপাদান ভিত্তিক। আপনাদেরকে আমি ক্লাস নিতে পারিনি না, কেউ ক্লাস পাননি আমার, কেমনে বুঝবেন? না স্যার, আমরা কোনো ক্লাস করি না। ওই 2 ক্লাস করবেন না? না করে কোশ্চেন সলভ করলে কিভাবে? এটা তো কিছু বুঝবেন না, আমি বলবো সব মাথার উপর দিয়ে যাবে। আগের ক্লাসে করিয়েছি, সব 3টা ক্লাসেও সব ভুল। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আমি 10টা অপশন দিই, আপনি 9টা বলবেন, যেটা বলবেন না সেটা হবে আনসার। আগের ক্লাসে প্রমাণ দিয়েছি। ক্লাস না করে ডিরেক্ট প্রশ্ন সলভ আপনি কিভাবে? আমি বুঝলাম না। যাক, আসেন। ভাবছি সবাই ক্লাস করেছেন 7টায়, আমি তো আরো ক্লাস নিয়েছিলাম আগে, হয়তো দেরিতে ভর্তি হয়েছেন বা যাক, সমস্যা নাই, ধরতে তো কষ্ট হবে। হ্যাঁ, শর্তহীন আদেশ ধারণার প্রবর্তককে ইমানুয়েল কান্ট। এই ক্লাসে প্রচুর পরিমাণে ভুল হয়, একটু এতটুকু বলে নেই। এই সাবজেক্টে
99% কোশ্চেন আনসার হয় উপরের সব কয়টি। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমার কথাটা মনে করে দাগাবেন উপরের সব কয়টি, দেখবেন 1 মার্কস পেয়ে যাবেন। ফ্রি অফ কস্ট আপনাকে 1 মার্কস দিয়ে দিলাম। প্রশ্ন বোঝা লাগবে না, খালি দাগাবেন উপরের সব কয়টি, আনসার হয়ে যাবে। দেখেন কিভাবে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 99% ক্ষেত্রে উপরের সব কয়টি, 99%। সো 1% চান্স আছে খালি উপরে কোনোটি নয় হবার। ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে সব কয়টি। এটা আগের ক্লাসে আমি সুন্দর করে প্রমাণ করে বুঝিয়ে দিয়েছি। আরো ক্লাস আছে পরশুদিন, প্রমাণ করে বুঝিয়ে দিব 3টা ক্লাসে কেন হয় এই সাবজেক্টে সবাই কি নিয়ে আনসার। ওকে আসেন, হ্যাঁ, শর্তহীন আদেশ এটার মানে কি? এটার মানে হলো যে তার নিজ গুণে গুণান্বিত হয় এবং নিজ গুণে তার অর্জনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওটাই হলো শর্তহীন আদেশ। মানে তার পিছনে কোনো পিছুটান নাই, কোনো বই শত্রু নাই, তিনি নিজ গুণেই তিনি আস্তে আস্তে একদম মামা চাচা নাই, নিজ গুণেই ধরেন তিনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন। এইটা যার ভিতরে আছে, নিজ গুণে গুণান্বিত হবার যোগ্যতা, এটাই হলো শর্তহীন আদেশ, যেটা বলেছিলেন ইমানুয়েল কান্ট। সুশাসনের মূল ভিত্তি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আইনের শাসন। এটা আবার অনেকগুলো হয়। আইনের শাসন যেমন আনসার, এটা কিন্তু কারেক্ট, হয়তো মনে হবে এটা 90% কারেক্ট, এটা আবার 100% কারেক্ট, কাছাকাছি। So you have to choose the best one, which one is highly correct. যে দেশে গণতন্ত্র নাই ও দেশে একটা বইতে আনসার আছে গণতন্ত্র। কখন ছিল জানেন? যখন আইনের শাসন অপশনে ছিল না। অপশন ছিল গণতন্ত্র, অপশন ছিল সামরিক শাসন, অপশন ছিল আমলাতন্ত্র। ওই প্রেক্ষাপটে পিক করবেন গণতন্ত্র। অপশন যদি না থাকে, ধরেন এটা নাই আইনে, আবারও বলছি ভালো করে বুঝতে কষ্ট হবে, আইনের শাসনটা ধরেন নাই, নাই, আসলো গণতন্ত্র, আমলাতন্ত্র না কোনোটি নয়। আপনি কোনোটি নিয়ে দাগাবেন না, আপনি গণতন্ত্র দাগাতে হবে। ওই যে কোনো একটা অপশন 1% কারেক্ট মনে হলেও অপশনে পেয়ে গেলে দাগাতে হবে, দাগাতে হবে। ক্লাস না করলে কেমনে বুঝাই? যেমন আগের ক্লাসে বুঝিয়েছি আমাদের, ভালো করে শুনেন, শুনতেছেন সবাই? এটা দিয়ে আনসার পেয়ে যাবেন। আমাদের মুক্তিযুদ্ধ কবে হয়েছে? অপশন দেই, 1971, 72, 73, 74, কবে? 71 স্যার। 71। আবার প্রশ্ন করি, আমাদের মুক্তিযুদ্ধ কবে হয়েছে? 1980, 1981, 1982 না কোনোটি নয়? কোনোটি নয়। কোনোটি না। কোন অপশন আছে 80 হওয়ার? কোন অপশন আছে? না স্যার। না। বাট না এই স্যার। সাবজেক্টে আছে, এই সাবজেক্টে মুক্তিযুদ্ধ হয় 71 সালে, না হলে 72, অপশন তবুও কোনোটি না, নাহলে 80 সালে, নাহলে 90 সালে, না হলে 2020 সালে, তবুও দেখবেন কোনোটি নয় হবে না। তো আইনি শাসন পরীক্ষায় নাই। আরে ভাবেন কি, আরে আমি তো খালি বাসে পড়ে গেছি, মূল ভিত্তি মানে আইনি শাসন, মূল ভিত্তি মানে আইনি শাসন পড়ে গেছেন, পরীক্ষায় দেখবেন এটা নাই। এখানে দেওয়া কোনোটি নয়, আনসার কোনোটি নয় হবে না, আনসার হয়ে যাবে গণতন্ত্র। ওই যে 90% কারেক্ট, কারণ কোনো না কোনো অপশনে পেয়ে যাবেন। আগের ক্লাসে বুঝিয়েছি, যেমন 7ই মার্চের ভাষণ কে দিয়েছে? 7ই মার্চের ভাষণ শেখ মুজিব নাকি জিয়া না আমিন আমার শাশুড়ি? কে? শেখ মুজিব। শেখ মুজিব। আবার যদি প্রশ্ন করি 7ই মার্চের ভাষণ কে দিয়েছে? রহিম, করিম, জব্বার না কোনোটি নয়? কোনোটি নয়। বাট এই সাবজেক্ট হচ্ছে ব্যতিক্রম। হয় 7ই মার্চের ভাষণ শেখ মুজিব দিয়েছে, না হলে রহিম, না হলে করিম, না হলে পরিমণি, এখানে থাকতেই হবে, তবুও কোনোটি নয় হবার সুযোগ একেবারে নাই। কারণ উপরের সব কয়টি হবার সুযোগ যেমন একেবারে একেবারে বেশি, ঘুরায় যদি বলি কোনোটি নয় হবার সুযোগ একেবারে একেবারে নাই। অর্থাৎ উপরের সব কয়টি হবার সুযোগ প্রায় হচ্ছে এই সাবজেক্টে 99.9999%। সো কোনোটি নয় হবার সুযোগ 0.001%। সো আইনের শাসন যখন থাকবে না, আপনি খুঁজবেন আরে যদি গণতন্ত্র হয়, আরে যদি মূল্যবোধ হয়, আরে যদি আমলাতন্ত্র হয়, দেখবেন আনসার পেয়ে যাবেন। কারণ যেসব দেশে গণতন্ত্র নাই, একচেটিয়া স্বৈরাচারী শাসন, ওসব দেশের সুশাসন হয় না। সো ইউ হ্যাভ টু পিক দ্য বেস্ট ওয়ান, হুইচ ওয়ান ইজ হাইলি কারেক্ট। আইন থাকতেই হবে, আইন আছে বলে তো আমরা ভয় পাই। আজকে বলা হলো চুরি করলে হাত কেটে ফেলা হবে, আইন। চুরি করে না। সরকারি অফিসাররা ঘুষ খেলে আঙ্গুল কেটে ফেলা হবে, আইন। আইন শক্ত করলে সবাই ভয় ভালো ভালো মানুষ হয়ে যাবে। আজকে বলা হলো খাবারে ফরমালিন দিলে ফাঁসি দেওয়া হবে, কেউ খাবারে ফরমালিন দেবে না। অর্থাৎ আইন খালি শক্ত করুক, একদম ডান্ডার বাড়ি ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশ। ফার্স্ট প্রায়োরিটি আইনের শাসন। ক্লিয়ার? জি স্যার। আসেন, যে গুণের মাধ্যমে ভুল ও শুদ্ধ পার্থক্য নির্ণয় করতে পারে, এটা কি? এই সাবজেক্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল শুদ্ধ কারা করতে পারে? ধরেন সততা, অনেক ব্যক্তি আছে খুব সৎ, বাট পার্থক্য বোঝে না, সে তার জায়গায় সৎ, ডানে বোঝে না। ধরেন একজন প্রতিবন্ধী খুব সৎ,
সে তো বুঝে না, সে তো প্রতিবন্ধী, সে নামাজ পড়ে আসে যায়, কার জন্য সাউন্ড হচ্ছে একটু মিউট করে রাখবেন। তো সবসময় ওই সততা দিয়েই করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে চ্যাপ্টারটাই হচ্ছে মূল্যবোধের, আনসার হবে মূল্যবোধ। আবার এখানে ধরেন মূল্যবোধ অপশনটা ছিল না, ছিল নৈতিকতা, আনসার হয়ে যেত নৈতিকতা। ক্ষেত্র জি বিশেষে, স্যার। ক্ষেত্র বিশেষে তার নৈতিকতা আসবে কোত্থেকে? বিবেকবোধ থেকে। যার বিবেকবোধ আছে, নৈতিকতার রক্ষা কবচ বলা হয় বিবেকের দংশন। যার বিবেকবোধ আছে সেই তো ভুল ঠিক করতে পারে, সে কোনটা শুদ্ধ সে জানে, সে কোনটা অশুদ্ধ সেটাও সে জানে। সো ক্ষেত্র বিশেষে নৈতিকতা, আবার ক্ষেত্র বিশেষে মূল্যবোধ হতে পারে। বাট সদাচার, কর্তব্য, কর্তব্য হচ্ছে দায়িত্ব, কর্তব্য। আমার কর্তব্য হচ্ছে একটু ভালো ভালো কাজ করি, তোমরা খাওয়া, এটা কর্তব্য। বাট ভুল শুদ্ধ সবসময় ভালো নির্ণয় করতে পারে যার ভেতরে মূল্যবোধ আছে, যার ভেতরে নৈতিকতার আদর্শ আছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার মূল্যবোধ হয়। এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম কোশ্চেনে পাবেন ধরেন মূল্যবোধ না সদাচার নাকি দায়িত্বচার, আনসার মূল্যবোধ। নৈতিকতা, দায়িত্বশীলতা না জবাবদিহিতা, আনসার নৈতিকতা। এই দুইটার মধ্যে আনসার বেশিরভাগ হয়। ওকে, এটা পারবেন। শুদ্ধাচারটা কি? জাতীয় শুদ্ধাচার অনুসারে, জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে, একটু আগে বলেছি, সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে শুদ্ধাচার বলে। এটাই হচ্ছে শুদ্ধাচার। এটা আপনারা পড়েছেন, দেখছেন, উপরে সবকটি আনসার পাইছেন। এই সাবজেক্টে 99% কোশ্চেন আনসার উপরে সবকটি। এই প্রশ্নটার জন্য আমি সবচেয়ে বেশি ফোন কল পেয়েছিলাম। সারাটা বাংলাদেশ বলে আসছি ক্লাসে এই সাবজেক্টে ম্যাক্সিমাম কোশ্চেন আনসার হবে হয় ক প্লাস খ বা ক প্লাস খ প্লাস গ। এই কোশ্চেনটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর নৈতিকতার কিন্তু না, বা ঢুকাই দিছে নৈতিকতার মধ্যে। স্টুডেন্ট আমার অফলাইনে যারা ক্লাস করেছে, বুঝেও আর না বুঝুক, স্যারের ঠ্যাং ভাঙমু, স্যার বলছে কেন উপরে সবকটি, আগে দাগা উপরে সবকটি, কথা হবে পরে। মাশাআল্লাহ 1 মার্কস পেয়ে গেছে, অনেকে না বুঝে দাগাইছে। সবচেয়ে বেশি ফোন কল পাইছে এই প্রশ্নটার জন্য, সবচেয়ে বেশি এই যাবৎকালের। মুক্তিযুদ্ধ সংবিধান ক্লাসে এত ফোন কল পাই নাই যতটা পাই আমি খালি উপরে সবকটি, খালি উপরে সবকটির জন্য। আসেন, হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়? হ্যাঁ, ডেফিনেটলি বিনিয়োগ বৃদ্ধি পায়। জাপানের সাথে সবার বিনিয়োগ, কারণ জানে জাপান দুর্নীতি করতে জানেই না। সো কখন আমাকে অনুদান দিবে? যখন দেখবে আমরা স্বচ্ছ আছে কিনা, আমাদের জবাব দিতে নিশ্চিত কিনা। একটা দেশের পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি পায়, ওই বিনিয়োগটা কখন দেয়? যখন দেখবে আমরা একেবারেই স্বচ্ছ। জাপান অনেক উন্নত জাতি, সভ্য জাতি, তার পাসপোর্ট দেশের বাইরে গেলে পাসপোর্ট নাকি চেক করে না বহু দেশে, এতটাই সভ্য জাতি। তার মানে সুশাসনের তার এতটা উন্নত মাত্রায় চলে গেছেন। এই সুশাসন যারা স্বচ্ছ, বর্তমানে ই গভর্নেন্সে ফার্স্ট হচ্ছে ডেনমার্ক, দেন হচ্ছে ফিনল্যান্ড, থার্ড হচ্ছে সুইডেন, শ্রীলঙ্কা 95, বাংলাদেশ 100। বাংলাদেশ গত বছর ছিল 111, তার আগে ছিল 119, এই বছর 100, ভারত 105, ভুটান 115, নেপাল 125, পাকিস্তান 150। অনেক পেছনে। বাট লুক্সেমবার্গ, ডেনমার্ক, তারা তো অনেক উচ্চ পর্যায়ের সুশাসনের মূলনীতি প্রকাশ করে, অনেক বড় মাপের সুশাসন তারা প্রতিষ্ঠিত করেছে। সো যেসব দেশে সুশাসন থাকে ওসব দেশে বিনিয়োগ হবে, বাণিজ্য হবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আসেন, দুর্নীতি বিরোধী কনভেনশন হলো আনকেক। আনকেক মানে কি? ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন, যেটা 2003 সালে উদ্ভাবন করা হয় এবং 5 সাল থেকে কার্যকর করা হয়। এটাই হচ্ছে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। ওকে, এটা 3 সালে আনুষ্ঠানিক নিলেও কার্যকর হয় 2005 সাল থেকে। আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, আজকে ক্লাসে পড়িয়েছিলাম, গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা। মানে কি? কয়েকটা উপাদান, তার মধ্যে কয়েকটা হচ্ছে আইনের শাসন, সাম্য, আনুগত্য, পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি বলেন? রাজীব, মিলন, জান্নাত, ফাবিহা, তনিকা, আল মাহমুদ, লিজা। অন্যের মত করা। হ্যাঁ, কি শুনবেন? তার অন্যের মতামতকে ধৈর্য সহকারে শোনা। হ্যাঁ, আমি ক্লাসে বলেছি অন্যের মতামত শ্রবণ করা, ধারণ করা নামই পরমত সহিষ্ণুতা। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, থাকতেই হবে। গণতান্ত্রিক মূল্যবোধের উদাহরণও এটা, উপাদানও এটা। লাস্ট 16টা বছর ধরে এমন একটা দিন নাই টিভি খুললে মির্জা ফখরুল আওয়ামী লীগের বদনাম করে নাই, আওয়ামী লীগকে শুনতে হবে।
আবার লাস্ট 16টা বছর ধরে টিভি খুললে এমন একটা দিন নাই শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী মির্জা ফখরুলের বদনাম করে নাই, এটা ফখরুলের শুনতে হবে। এই কাদা ছিঁড়াছিঁড়িটা ছিল সহনশীল আচরণের মধ্য দিয়ে। কখনো ফখরুল বলবে না ওই তোরে খাইছি তুই আরেকবার আয় সাইজ করে দিব, নেভার এভার। শেখ হাসিনার রাইট নাই বলার তুই আরেকবার আয় ফখরুল আমার নামে খারাপ কথা বলে তোরে শেষ করে দিব, রাইট নাই। শুনতে হবে, অন্যকে বলার মতামত দিতে হবে, এটা হবে সহনশীল আচরণের মধ্য দিয়ে। আজকে বলেছি ক্লাসে, শ্রেষ্ঠতম গণতান্ত্রিক মূল্যবোধ সহনশীলতা। এই সহনশীল আচরণের মধ্য দিয়ে কাদা ছিঁড়াছিঁড়ি করতে হবে। সো অন্যের মতামত 16 বছর ধরে শোনা, ধারণ করা, শ্রবণ করা, গ্রাহ্য করার নামই পরমত সহিষ্ণুতা। এটা থাকতেই হবে, এটা ছাড়া ডেমোক্রেসি এস্টাবলিশমেন্ট হবে না, হবে না, হবে না। যে কেন মির্জা ফখরুল বলল শেখ হাসিনার বদনাম, অবৈধ সরকার, শেখ হাসিনা বলবে ওই তোরে খাইছি আরেকবার তুই আয় সাইজ করে দিব, নেভার এভার। চাইলে পারে, চাইলে মির্জা ফখরুলকে গুম করতে পারতো, সব করতে পারতো, কোনো রাইট নাই করার। চুপচাপ ঠান্ডা মাথায় শুনতে হবে, গালি দিবে ঠান্ডা মাথায়। কি বলতো ফখরুল? জনগণকে সাথে নিয়েই অবৈধ সরকারকে দেশ থেকে পায়তারা করব। শেখ হাসিনারও বলতো জনগণকে সাথে নিয়েই মুক্তিযুদ্ধ বিরোধী দলকে দেশ থেকে পায়তারা করব। জনগণের দোহাই দিয়ে ঘুরে বলতো, ডিরেক্ট কিছু বলার রাইট নাই। আসেন নেক্সট। হ্যাঁ, সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটার মানে কি? এটার মানে হলো যে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে, ওটাই স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে স্বার্থের সংঘাত, যখন মানুষের স্বার্থে আঘাত লাগে তখন সে আর কিছুই বাগ বিতণ্ডা করে না, তখন হচ্ছে নিজের বা নিজের পরিবারের স্বার্থ যখন জড়িত থাকে তখনই এই সংঘাত বা কনফ্লিক্টটা আসে। হ্যাঁ, সমাজ, রাষ্ট্র ও সমাজের দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ীকে, এটা মানতেই হবে, নৈতিকতা এবং মূল্যবোধের অভাব। এটা আপনিও পারবেন আশা করি। যতই আইন দেখ, যতই আইন দেখ, আমরা যদি আমাদের ভেতর নৈতিকতা মূল্যবোধ না থাকে হবে। এই জাপানের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত কোনো পরীক্ষা নাই, শুধু একটা জিনিস শিখায়, ডিসিপ্লিন, 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 ডিসেন্সি, 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 ডিসেন্সি। ভাইভাতে মনে রাখবেন, ইউ শুডন্ট ক্রস দ্য লিমিট অফ ইউর ডিসেন্সি ইন ফ্রন্ট অফ ইউর ভাইবার বোর্ড, আদারওয়াইজ ইউ উইল নট বি এলিজিবল টু গেট ইউর ডিজায়ার্ড জব, ট্রাস্ট মি। সো ডিসেন্সি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ডিসিপ্লিন না, দেখবেন আমাদের স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন, তার কাটার বেড়া দেওয়া, আমাদের চিপস ফিক্কা মারে, ওই বিরাট কোহলি আসে চিপস ফিক্কা মারে, তার ওয়াইফ আনুষ্কা নিয়ে সাইড টক করে, খারাপ খারাপ কথা বলে, বাইরের দেশ সেগুলো গোনায়ও ধরে না, কারণ আমাদের নৈতিকতা মূল্যবোধের একটু অভাব আছে, অনেক অভাব। এটা এই জেনারেশন, এটা অনেক কারণ আছে, এটা অনেক কারণ। ব্রিটিশরা আমাদের ইচ্ছা মতো শাসন শোষণ করছে, একেবারে চিপসে মারছে, ওটা থেকে আমরা একটু জাতির অন্যরকম হয়ে যাই মাঝে মাঝে। সো এই যার নৈতিকতা মূল্যবোধ আছে সে ভালো মানুষ, সে খারাপ কাজ করবে না। তো বোঝাই, আপনি বুঝতে পারছেন এটার আনসার কি। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথায়? হ্যাঁ, খুব স্বাভাবিক। মানবীয় গুণাবলী গেলে কে শিখাবে? বিদ্যালয় বললে কি ধরে ধরে শিখাতে পারে? রাষ্ট্র শিখাবে? এই পরিবারের বাবা মাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে শিখাবে। নেক্সট, সততার জন্য সদিচ্ছা কে বলেছেন? ইমানুয়েল কান্ট। এটা আসছে পরীক্ষায়, খুব ভালো করে দেখবেন। আসেন, নৈতিক মূল্যবোধের উৎস কি? নৈতিক মূল্যবোধের উৎস ভেরি ইম্পর্টেন্ট। নৈতিক মূল্যবোধের উৎস হচ্ছে অন্যতম, নৈতিকতার কথাটা বলি, নৈতিকতার 4টা উৎস খুব ইম্পর্টেন্ট: প্রথা, বিবেক, জ্ঞান, ধর্ম। আরেকটা আছে সোফিস্ট মতবাদ, ওটা লাগবে না, বাট প্রথা, বিবেক, জ্ঞান, ধর্ম, ওই প্রেক্ষাপটে ধর্মটা ভাইটালি ইম্পর্টেন্ট, তাই এটা আনসার। অন লিবার্টি, এটাকে বলেছেন জন স্টুয়ার্ট মিল, খুব ভালো করে পড়বেন, এগুলো রিপিট হয় প্রায় সময়। উৎপত্তিগত অর্থে, এটা আবার কি? এটা মনে হয় গভর্নেন্স, ইংলিশে ছিল তো। এটা কি? মরা, বদহদ, হতপ। গভর্নেন্স শব্দটি আসছে গ্রিক শব্দ থেকে, অর্থাৎ গ্রিক শব্দ কুবারনাও থেকে আসে। কুবারনাও, ফরাসি না, গ্রিক শব্দ কুবারনাও থেকে আসে, যার অর্থ পরিচালনা করা। নেক্সট, কর্তব্যের জন্য কর্তব্য, এটা বলেছেন ইমানুয়েল কান্ট। হিউম্যান সোসাইটি, এথিক্স, পলিটিক্স, এটা বলেছেন ব্রান্টন রাসেল। এটা মুখস্থ করে নেবেন। শাসক যদি ন্যায়বান হয় তবে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় আইন নিরর্থক বা নিষ্প্রয়োজন, এটি বলেছেন প্লেটো। আরো বেশ কিছু সংজ্ঞা আমি লিখিয়েছি, যে রাষ্ট্রের সকল উন্নয়নের জন্য, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য আইন অত্যাবশ্যক,
যেটা বলেছেন মিশেল ক্যামডেসাস, এগুলো পড়বেন। আরেকটা আছে ম্যাকারোনির সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট, 37 BCS এ আসছে, যে সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ক নিরূপণ হয়। এগুলো হচ্ছে সংজ্ঞা, আল্লাহর হস্তে মুখস্থ করে নেবেন। নেক্সট আসেন, বাংলাদেশ কত সালে শুদ্ধাচার, একটু আগে পড়েছি, জাতীয় শুদ্ধাচার উপদেষ্টা পরিষদ কৌশল হয়েছে 2012 সালে। বিশ্ব ব্যাংকের মতে উপাদান কয়টি, একটু আগে বলেছি, উপাদান বললে আনসার 6টি, বাট 4টি মানে কি, স্তর হলো 4টি, স্তর 4টি, এছাড়া স্তম্ভ 4টি, 4টি বৈশিষ্ট্য বললেও 4টি। নেক্সট আবার আসছে সুশাসনের মূল ভিত্তি কি, এটার আনসার হচ্ছে আইনের শাসন। সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন। নেক্সট, কোন নৈতিক মানদণ্ড, খুব ইম্পর্টেন্ট, সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব আরোপ করে? আত্মস্বার্থবাদ হবে না। আত্মস্বার্থবাদ হচ্ছে যেখানে ব্যক্তি কোন প্রশ্ন করছিলেন? হ্যাঁ বলেন, কি যেন প্রশ্ন করেছিলেন, বলেন কি প্রশ্ন করেছিলেন, বলেন। আচ্ছা আসেন, এখানে হচ্ছে আত্মস্বার্থবাদ হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, নিজের স্বার্থটা সবসময় দেখা হয়। পরার্থবাদ হচ্ছে অন্যের দুঃখ কষ্ট দেখা হয়, অন্যের দুঃখ কষ্ট যেটা সহ্য করা হয় সেটা পরার্থবাদ। পুণ্যাত্মবাদ হচ্ছে যেটাকে উপভোগ করা হয়, টোটাল দুঃখ কষ্টকে যিনি উপভোগ করেন সেটা। আর হচ্ছে উপযোগবাদ হলো মনের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হ্যাপিনেস, সর্বোচ্চ সুখ, এটাকে বলা হয় সর্বোচ্চ সুখ বা ম্যাক্সিমাম হ্যাপিনেস, এটাই হলো উপযোগবাদ। সো সর্বোচ্চ সুখ কোনটা, যিনি সবসময় সর্বোচ্চ ম্যাক্সিমাম হ্যাপিনেসটা উপলব্ধ করতে পারেন, তিনি হচ্ছেন এই নৈতিকতার মানদণ্ডের নাম্বার 1-এ অবস্থান করবেন। সো আত্মস্বার্থবাদ হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পরার্থবাদ অন্যের সুখ দুঃখ, আর ম্যাক্সিমাম হ্যাপিনেস, দেখবেন কোনো ভালো কাজ করলে আপনি ম্যাক্সিমাম হ্যাপিনেসটা গ্রহণ করতে পারেন, ওটাই হচ্ছে সবচেয়ে আদর্শিক মানদণ্ড। আপনারা ছোট ছোট ভালো কাজ করেন না, দেখবেন ম্যাক্সিমাম হ্যাপিনেসটা পাওয়া যায়। ধরেন ভিক্ষুকের সাথে ভাত খেলেন, তার মাছের কাঁটা বেছে দিলেন, এতিমের মাথায় হাত বুলা দিলেন, বা প্রচুর মানুষকে ক্ষুধার্তদের খাওয়ালেন, মানুষকে ইফতার করালেন, গরিবদের দুঃখীদেরকে, দেখবেন আপনি আপনার মধ্যে উপযোগবাদ ম্যাক্সিমাম হ্যাপিনেসটা কাজ করবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনারা যে শান্তিটা পাবেন। বা মসজিদ ঝাড়ু দিবেন, মসজিদ ঝাড়ু দিলে খুব শান্তি পাওয়া যায়, ব্যাপারটা এরকম। মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? পার্থক্যতে পড়াই, নৈতিকতা শক্ত হয় বিবেকবোধ দ্বারা, আর মূল্যবোধ শক্ত হয় শিক্ষার দ্বারা। এটা হলো আনসার। বলেন, কিছু বলছিলেন? হ্যাঁ, জান্নাতুল কি জানি বলছিলেন। হ্যাঁ, নৈতিকতা শক্ত হয় বিবেকবোধ দ্বারা, আর মূল্যবোধ শক্ত হয় শিক্ষার দ্বারা, পার্থক্যতে পড়িয়েছি। হ্যাঁ, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার, গোষ্ঠী কর্তৃক সম্মিলিত? এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ না। এই নৈতিক মূল্যবোধটাই হচ্ছে রাষ্ট্র কর্তৃক। রাষ্ট্র সবসময় চাইতেই পারে নৈতিক আদর্শের বিচারে আপনি সবসময় ঠিক থাকবেন, এটাই হচ্ছে একজন ব্যক্তির আদর্শিক মানদণ্ড। কর্তব্যের নৈতিকতা ইমানুয়েল কান্ট, এখন বলেছি। নেক্সট, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কি? আনসার, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি সমাজ। সমাজ কেন সমাজ? সমাজ থেকেই গড়ে ওঠে আস্তে আস্তে করে এই নৈতিকতাটা, একই সাথে মূল্যবোধটাও গড়ে ওঠে। যেমন ধরেন, অনেক খারাপ মানুষ আছেন বা অতটা ভালো মানুষ না, তিনি হজ করতে গেলেন, বাট ওখানে যে তার কোনো খারাপ চিন্তা আসবে না, তার মধ্যে খুব ভালো ভালো চিন্তা আসবে। এই সভ্যতা সংস্কৃতি তার ভেতর থেকে গড়ে উঠবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমাজ থেকেই গড়ে ওঠে। এই মিরপুর ডিওএইচএস এর সিস্টেম চালু করেছে, উঠতি বয়সের বাচ্চারা টানা 40 দিন জামাতে নামাজ পড়লে এলাকার মুরব্বীদের পক্ষ থেকে একটা করে সাইকেল দেয়া হবে। ওই প্রেক্ষাপটে সমাজের সবাই বাচ্চাগুলো নামাজ পড়ে, বাচ্চারা সাইকেল উপহার পাচ্ছে। সমাজ থেকে সবকিছু সভ্যতাটা গড়ে উঠতে হয়। আবার ধরেন ওই রাজবাড়ির পতিতালয়, ওখানে মা পতিতা,
মেয়ে পতিতা, নাতি পতিতা, তারা নাকি সেহেরিও করে, ইফতারও করে, আবার ইফতার করার পর পতিতাবৃত্তিও করে। ওখানে গেলে নিশ্চয়ই ভালো কিছু আশা করা যাবে না। সো সবকিছু সমাজ সভ্যতার সমাজকে কেন্দ্র করে হয়, সমাজ। আবার লন্ডনের সমাজে যান, সব ছেলেবেলে হাফ প্যান্ট পরে ক্লাস করতেছে, ডিপেন্ড করে। মাদ্রাসায় যান, সমাজ, মাদ্রাসা একটা সমাজ, সবাই বোরকা পরে ক্লাস করতেছে। সবকিছু হলো সমাজ, এই সভ্যতার প্রতিচ্ছবি হয় সমাজ। আজকে এই সমাজের এলাকায় প্রতি ঘরে ঘরে ধরেন বার করে দিল, ডিস্কো পার্টি করে দিল, এখান থেকে নিশ্চয়ই কোনো কোরআনের হাফেজ বের হবে না। সো ক্ষেত্র বিশেষে সমাজ। আবার কাবা করে যে পড়তে যায়, ওখানে যে কারো খারাপ চিন্তা আসবে না। এই সমাজ থেকে আস্তে আস্তে করে নৈতিকতা গড়ে উঠবে। এটাই হচ্ছে সভ্যতা, সমাজ থেকে সভ্যতাটাই গড়ে উঠবে। 4টি স্তম্ভ তখন আসছে, আবারও বলেছি 4টি স্তম্ভ কি কি? বিশ্বব্যাংক দিয়েছে একটা স্বচ্ছতা, আইনি কাঠামো, দায়িত্বশীলতা, অংশগ্রহণ। একটু আগে বলেছিলাম এটা 40তম বিসিএস এ আসছে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। আনসার কি? মিশেল ক্যামডেসাস। মুখস্থ করে নেবেন। মূল্যবোধের দেখছেন আনসার পেয়েছেন? একটু আগে যে বলেছি এই সাবজেক্টে প্রায় 99% কোশ্চেন আনসার উপরে সব কয়টি পেয়েছেন। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? নাম্বার 1 হচ্ছে, মনে রাখবেন, পরিবর্তনশীলতা, বিভিন্নতা। একটু আগে কিন্তু পার্থক্য বলেছি, মূল্যবোধ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, বাট নৈতিকতা কিন্তু পরিবর্তন হয় না, বলেছিলাম। সো মূল্যবোধ হচ্ছে, মূল্যবোধ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, নৈতিকতা পরিবর্তন হয় না। সো যেটাই পরিবর্তন হয় ওটা কি? বিভিন্নতা, ওটাই আপেক্ষিকতা। এই জন্য আনসার কি? উপরে সব কয়টি। হ্যাঁ, সদ্গুণ বলতে কি বোঝায়? যার মধ্যে মেধা আছে, প্রজ্ঞা আছে, সাহস আছে, ন্যায় অন্যায় বিচার করতে পারে, ওটাই হচ্ছে সদ্গুণ। পলিটিক্যাল আইডিয়াল কে বলেছেন? এটা বলেছেন রাসেল। তো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা আছে? সংবিধানের 18 অনুচ্ছেদে এই নৈতিকতার কথা বলা আছে, 18 অনুচ্ছেদে। নেক্সট, কোন বিসিএস এ আসলাম? 40তম। তথ্য পাওয়ার অধিকার কোন ধরনের? মৌলিক। বলেন তো, চাকরি পাওয়ার অধিকার কি অধিকার? চাকরি পাওয়ার অধিকার, হ্যাঁ, স্যার গণতান্ত্রিক অধিকার। অপশন দিব? সামাজিক। ভুল করবেন শুনে। কার বাচ্চা? ওকে, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। চাকরি পাওয়ার অধিকার হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক ব্যক্তিবর্গরাই ঠিক করবে, পিএসসি চেয়ারম্যান উনি সার্কুলার দিবে, দেয় বিধে আপনি চাকরি পান। এটা সামাজিকও না, ব্যক্তিগত না, রাজনৈতিক। সো তথ্যটা হচ্ছে আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এটা রাজনৈতিক নয়। বাট চাকরি পাওয়া রাজনৈতিক। আবার অর্থনৈতিক হচ্ছে ন্যায্য মজুরি দানের অধিকার, ন্যায্য মজুরি দানের অধিকার, এটা হচ্ছে অর্থনৈতিক। সামাজিক হচ্ছে পরিবার গঠনের অধিকার, পরিবার গঠনের অধিকার। রাজনৈতিক হচ্ছে চাকরি লাভের অধিকার। বা তথ্য পাওয়াটা হচ্ছে আপনার এটা, তথ্য পাওয়াটা হচ্ছে আপনার এই মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এটা আপনার মৌলিক। তথ্য আপনাকে জানতে হয়। এটা তো বলেছি নবনৈতিকতার প্রবর্তক, আবারও আসছে বলেছি আরজ আলী মাতাব্বর, যিনি তিনি টোটাল 86 বছরে মোট 70 জীবন লাইব্রেরিতে কাটিয়েছেন, যাকে বলা হয় নৈতিকতার নবপ্রবর্তক। নেক্সট, আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা রাখি। আমরা ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা রাখি। এখানে কি বোঝানো হয়েছে? এটাকে বলা হয়, অনেকে বলে আমরা বসবাস করি স্যার, রাজনৈতিক হলো না কেন, সামাজিক হলো না কেন, কিন্তু নৈতিক অনুশাসন। আমরা সকলে ভালো নাগরিক কখন হব? ভালোটা কখন আসবে? যার নৈতিকতা ভালো, সেই তো হবে ভালো নাগরিক। নৈতিকতার সাথে হচ্ছে ভালো মন্দ সংজ্ঞাগুলা রিলেট করবেন। নৈতিকতার সংজ্ঞাতে বারবার বলেছি, ভালোকে ভালো, মন্দকে মন্দ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, উচিত অনুচিত, ন্যায় অন্যায় এবং অসহায় দুস্থ গরিব বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিকতা বা নৈতিক মূল্যবোধ। এজন্য এটা নৈতিক অনুশাসন।
এটা তো আপনি জানেন, সভ্য সমাজের মানদণ্ড বলা হয় কাকে? আইনের শাসন কি আমরা ছোটবেলা থেকে জানি। আইনের শাসন। বিপরীত বৈষম্য কি? এটা অনেকে বলেন এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে। এটাকে কিছু বইতে সংখ্যালঘু আনসার না, পিছিয়ে পড়া। সংখ্যালঘুরা অনেকে এভাবে বুঝিয়েছেন সংখ্যালঘু মানেই নাকি পিছিয়ে পড়া। ব্যাপারটা এরকম নয়। পুরুষরা নারীদের চেয়ে, নারীদের দ্বারা বা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের দ্বারা, বড় লোক ছোট লোকের দ্বারা সবাই কোনো না কোনো ভাবে মানে বৈষম্যের শিকার হয়। যারা কালো, ফর্সারা কালোদের দ্বারা, সরি হ্যাঁ, এইভাবে বৈষম্যের শিকার হয়। কিন্তু এটার মানে হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীটাই হলো সংখ্যালঘু। যেমন ধরেন, কিভাবে বুঝাই, এই ধরেন খেয়াল করে আমাদের দেশে একটু সংখ্যালঘু কারা? ধরেন খ্রিস্টানরা, ওই 1 কি 2%। ধরেন আমরা আমরা হচ্ছে কি সংখ্যায় বেশি, খ্রিস্টানরা মাত্র 1-2%। তো ওই যারা 1-2% একটু তো পিছিয়ে পড়া আমাদের চেয়ে, কারণ তারা সংখ্যায় 1-2, তারা কোনো কিছু দাবি আদায় করলেও হয় না। আমরা মুসলমানরা একটু বেশি, এক সেন্সে তারা সংখ্যালঘু, এক সেন্সে তারা পিছিয়ে পড়া গোষ্ঠী। বাট সংখ্যালঘু বলা যাবে না, এটা বলতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে। যারা পিছিয়ে পড়েন তাইরা সংখ্যালঘু হলেই যে আমরা খারাপভাবে দেখবো তা নয়। তার মানে যারা খ্রিস্টান তাদেরকেও আমাদের সরকার করতেছে, যারা সংখ্যালঘু বা কম, হিন্দু বৌদ্ধ, তাদেরকেও আমাদের সরকার করতেছে। শুধু মুসলমান করতেছে ব্যাপারটা এমন নয়। অর্থাৎ বিপরীত বৈষম্যটাই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এখন বর্তমান সমাজে উস্কানিমূলক কথা হয় যে আমরা সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার করা হয়। হয়তো বা হিন্দুরা বলতে পারেন, বৌদ্ধরা বলতে পারে, এটা বলতে পারে, ক্ষেত্র বিশেষে অনেক উস্কানিমূলক কথা বলবে, কারণ তারা সংখ্যালঘু। লঘু মানে কি তারা পারবে না, আমরা সংখ্যায় বেশি তারা কম। কিন্তু না, বিপরীত বৈষম্যটাই হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কারণ কেউ যদি জোর করে বলে, খ্রিস্টানরা যদি জোর করে বলে আমরা পিছিয়ে পড়েছি, আমরা মাত্র 1%, এটা হবে না। এই জন্য অনেক বইতে ওভাবে বোঝাতে গিয়ে সংখ্যালঘু আনসার দিয়েছে, বাট সংখ্যালঘু হবে না। পিছিয়ে পড়া গোষ্ঠীর ক্ষেত্রেই যেটা করা হয় নীতি, ওটাই হচ্ছে বিপরীত বৈষম্য। এটা ভেরি ইম্পর্টেন্ট। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি, এটা 36তম বিসিএস আসছে। এটা অনেকেই ধর্ম দাগায়, গণতন্ত্র দাগায়, এই বা চালিকা শক্তিটা আসবে সংস্কৃতি থেকে। সংস্কৃতি বা কালচার, যে কালচারে যা দেখানো হবে সেটাই। ছোটবেলায় দেখবেন জাপানের সংস্কৃতিতে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে 4 কোনো পরীক্ষা নাই, শুধু ডিসিপ্লিনটা শেখানো হয়। ওটাই তাদের সংস্কৃতি, ওটাই তাদের সব, ওটাই তাদের কালচার। এই সব কিছু এখান থেকে শেখানো হয়। এই জন্য সংস্কৃতি একটু সেম উদাহরণ, সংস্কৃতি যেভাবে হবে সেভাবেই। লন্ডনের সংস্কৃতিতে সব ছেলে মেয়ে হয়তো বা হাফ প্যান্ট, টি শার্ট পরে ক্লাস করতেছে, ওইটা এক ধরনের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি ভালো ভালো পোশাক পরে ড্রেস করছে ছেলে মেয়েরা, এটা এক ধরনের সংস্কৃতি। সো এটা মেইন চালিকা শক্তি সংস্কৃতি থেকে আসে, মেইন চালিকা শক্তি। এটা তো বলেছিলাম, তখন অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে বিনিয়োগ বাণিজ্য বৃদ্ধি পায়। যদি সরকার, বাইরের দেশের লোক, বাইরের দেশের রাষ্ট্রপ্রধান জানতে পারেন আমাদের দেশের সুশাসনটা খুবই ভালো, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতায় 100-100, তখন আমাদের দেশে আস্তে আস্তে বিনিয়োগটা বাড়বে। আমাদেরকে যে কোনো ঋণ দিতে তারা কার্পণ্য করবেন না। মূল্যবোধ হলো, এটা 35তমতে আসছে। মূল্যবোধটা কি? মূল্যবোধ হলো মানুষের আচার আচরণ। মূল্যবোধ মানে কিন্তু আচার আচরণ। মূল্যবোধ হলো মানুষের আচার আচরণ, কর্মকাণ্ড ইত্যাদি নিয়ন্ত্রণ করার যে কৌশল বা সুকৌশল, সেটা হচ্ছে মূল্যবোধ। আবারও বলছি, মানুষের আচার আচরণ, কর্মকাণ্ড ইত্যাদি নিয়ন্ত্রণ করার যে কৌশল বা সুকৌশল, সেটা হচ্ছে মূল্যবোধ। এটাই প্রেক্ষাপটে এটাই হচ্ছে আনসার। এই মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান, এগুলা কিছু না। প্রাতিষ্ঠানিক কার্যাবলী, এগুলা কিছু হবে না, কোনো সুযোগই নাই। পারস্পরিক সম্পর্ক ঠিক করলেই আমরা ভালো মানুষ হব, এমনটা কিছু না। সম্পর্ক হতেই পারে, সম্পর্ক হয়, কেউ ভালোর সাথে সম্পর্ক করে, কেউ ম্যাজিস্ট্রেট দেখে বন্ধু বানায়, এএসপি দেখে বন্ধু বানায়, ওটা দিয়ে মূল্যবোধ জাস্টিফাই করা যায় না। মানুষের আচরণ কেমন সেটাই ফ্যাক্ট। যেমন সর্বশ্রেষ্ঠ মানবীয় গুণ হচ্ছে আত্মসংযম, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মানবীয় গুণ হচ্ছে সহনশীলতা। একজন ব্যক্তির সহনশীল আচরণের মধ্য দিয়েই তার গুণাবলীটা প্রকাশ পায়। আসেন, সো আচরণটাই হচ্ছে ফ্যাক্ট। যেখানে আচরণ পাবে, আচরণ মানেই মূল্যবোধ, এটা মাথায় ফিক্স করে ফেলেন। আচরণ মানেই মূল্যবোধ। একজন মানুষ, আপনি আমার সাথে কিভাবে আচরণ করবেন, কথা বলতেছেন, নীতি ও চিত্তবোধে পড়াই। কাউকে কটাক্ষ করে কথা বলা, ব্ল্যাকমেইল করা, অপমান করা,
অপরের নামে কুৎসা রটানো, কাউকে হেয় করা, চগলখড়ি করা ইত্যাদি নীতি ও চিত্তবোধের বিরোধী হয়। যার ভিতরে মূল্যবোধ নাই তার ভিতরে এই কাজগুলো করা হয়ে থাকে। সো মূল্যবোধটা হচ্ছে একজন ব্যক্তির আচরণের সাথে সম্পর্কিত। হ্যাঁ, জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য বলতে যেটা বোঝানো আছে ফার্স্ট পয়েন্টে, এটা হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন, অন্যগুলো নেই। হ্যাঁ, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য, এটা এক এক বইতে ভুল আনসার। তবে কর্তব্য কিন্তু প্রধান কর্তব্য যদি বলে, প্রধান কর্তব্য বললে আনসার হবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ ও দেশপ্রেম। আর নর্মাল কর্তব্য বা অন্যতম কর্তব্য বললে আনসার হবে নিয়মিত কর প্রদান করা। ক্লাসে পড়াই দুই ধরনের কর্তব্য আছে, একটা প্রধান আর একটা অন্যতম। প্রধান কি, আপনার প্রধান দায়িত্ব কি? অনেক বইতে প্রধান দায়িত্ব কর প্রদান করা, ভুল আনসার, ভুল ভুল। প্রধান বললে আনসার হবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। সবাই কর দিতে পারে? ওই যে রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক কর দেয়? দেয় না। বাট সে কি করতে পারে? সে রাষ্ট্রকে ভালোবাসতে পারে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে পারে, দেশপ্রেম আনতে পারে। আগে তো দেশপ্রেম, যার দেশপ্রেম আসবে সেই না ট্যাক্স দিবে, কর দিবে। সবাই কি দিবে? দেন বিরাট কোহলি, MS ধোনি ইন্ডিয়াতে বাসা, বা শাহরুখ খান, সালমান খান আমাদের দেশের হয়ে ট্যাক্স দিবে? দিবে না। তারা তাদের দেশের ট্যাক্স দেয়, তাদের দেশের দেশপ্রেম আছে। আগে তো ভালোবাসা আসতে হবে, তারপর না কর। সো যদি এখানে অপশনে থাকতো সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের প্রধান কর্তব্য কি বা দায়িত্ব কি, যদি আসতো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ না নিয়মিত কর প্রদান করা, আনসার হইতো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে, বাট আগে তো আনুগত্য আসবে, ভালোবাসা। এবার হচ্ছে অন্যতম কর্তব্য বললে নিয়মিত কর প্রদান করা। আমি যদি কর না দেই, সরকার কিভাবে বানাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রাস্তাঘাট, পদ্মা সেতু? সো কর হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ বা দেশপ্রেম। একাধিক বইতে এটা আনসার পাবেন, কিন্তু প্রধান বললে এক আনসার, অন্যতম বললে আরেক আনসার। আসেন, জেরেমি বেনথেমি কোন দেশের নাগরিক ছিলেন? উনি কোন দেশে ছিলেন দেখেন। এটা হচ্ছে জার্মানি না, এটা ভুল। ফ্রান্সও না। কোন বইতে? মার্কিন যুক্তরাষ্ট্র ডিরেক্ট। এটা আনসার হবে যুক্তরাজ্য বা ইউকে। জেরেমি বেনথেমি। হ্যাঁ, মূল্যবোধ পরীক্ষা করে। পাইসের আনসার উপরের সব কয়টি? বারবার বলেছিলাম এই সাবজেক্টে 90% কোশ্চেন আনসার হবে উপরের সব কয়টি। অর্থাৎ মূল্যবোধ পরীক্ষা করে ভালো মন্দ, নৈতিকতা, অনৈতিকতা, ন্যায় অন্যায়, যা যা পাবেন সবগুলা। সো মূল্যবোধ খালি ওই ভালো মন্দ নিয়েই ভাবে, ন্যায় অন্যায় নিয়ে ভাবে না, একটু সাংঘর্ষিক হয়ে যায়। এই সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাইকে আনসার নিলে আনসারটা বেশি পরিমাণে ফলপ্রসূ হয়। যেমন একবার আসছে সুশাসন প্রতিষ্ঠায় জরুরি কি? জরুরি কতে ছিল সামাজিক উন্নয়ন, খতে অর্থনৈতিক উন্নয়ন, গতে ক+খ, ঘতে কোনোটি নয়। কি হবে বলেন তো, কি হবে আনসার? স্যার ক+খ। ধরেন শুধু সামাজিক উন্নয়ন করে কি লাভ? অর্থনৈতিক উন্নয়ন হোক। ক+খ মানে কি? বেশি বেশি উন্নয়ন হোক, লস তো নাই। এই সাবজেক্টে এরকমই আসলো। কতে ধরেন সামাজিক ও অর্থনৈতিক শুরুতেই, খতে বলল শিল্প ও বাণিজ্য, গতে বলল নারী ও পুরুষের উন্নয়ন, আর ঘতে বলল উপরের সব কয়টি। কি হবে? স্যার উপরে সব উপরের সব কয়টি। শুধু অর্থনৈতিক সামাজিক করে কি লাভ? শিল্প উন্নয়ন হোক, আর বাণিজ্য হোক, নারী হোক, লস তো নাই। আরো বড়লোক হয়ে গেলাম, আরো বড়লোক হয়ে গেলাম, লস তো নাই। সো ক্ষেত্র বিশেষে কখনো সামাজিক, কখনো অর্থনৈতিক। উপরে সব কয়টি হইলে যত বেশি আনসার নেবেন তত বেশি। এরপর রাজস্বের উন্নয়ন, ঘতে বললো বিদ্যুতের উন্নয়ন, ওমতে বললো বাণিজ্যের উন্নয়ন, চতে বললো কৃষির উন্নয়ন, আর লাস্টে ছতে যে বললো উপরে সব কয়টি দিবেন, উপরে সব কয়টি। যত বেশি বেশি অপশন উন্নয়ন হবে, দেশ তত বড়লোক হবে। এই সাবজেক্টের টুইস্ট হচ্ছে এই জায়গাটাতে। আসেন, গোল্ডেন মিন মানে দুইটি চরম পন্থার। চরম পন্থা, এটা অনেক বইতে ভুল আছে ত্রিভুজ বলতে, বা দুইটি চরম পন্থা, এক্সট্রিম পদসার মধ্যবর্তী স্থানকে বলা হয় গোল্ডেন মিন। হ্যাঁ, এইটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তি সহনশীলতা লাভ করে কিভাবে? শ্রেষ্ঠতম গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে সহনশীলতা। একজন ব্যক্তির আচরণ প্রকাশ পায়
সহনশীলতার মধ্য দিয়ে। সহনশীলতা মানে কি? ভাইভাতে জিজ্ঞেস করে সহনশীলতা সহমর্মিতার 5টি পার্থক্য বলুন। শুনবেন, সহনশীলতা কি? অন্যতম শ্রেষ্ঠ মানবীয় গুণ হলো সহনশীলতা। অন্যের মতামতকে গুরুত্ব দেবার নাম সহনশীলতা। সমৃদ্ধশীল ও সৌহার্দ্যপূর্ণ জাতি গঠনে ভূমিকা রাখে সহনশীলতা। সমাজের উত্তেজনাপূর্ণ অবস্থাকে ঠান্ডা করে সহনশীলতা। এটা একজন ব্যক্তির আচরণের সাথে সম্পর্কিত। ফেসবুকে প্রায় কোটেশন পাবেন যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। যার অ্যাটিটিউড যত ভালো, আচরণ যত ভালো, যার সহনশীল নমনীয় আচরণ, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানব সন্তান। এক্সেন্সে এই প্রেক্ষাপটে হচ্ছে ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করবে কার ভেতরে সহনশীলতার জাগ্রত বাণীটা আসবে, যার মূল্যবোধটা যত বেশি স্ট্রং। এখানে কিন্তু নৈতিকতা নাই। নৈতিকতা হলে আনসার নৈতিকতা চলে যেত। ক্ষেত্র বিশেষে আনসার ভুল করে, বলা হইলো নৈতিক শিক্ষা থেকে, আনসার হইতো নৈতিক শিক্ষা থেকে। সো যার মূল্যবোধ মানে ভেতরটা যত বেশি স্ট্রং, সেই তো ভালো মানুষ। কে সহনশীল আচরণ করবে? মাইরে কেটে করে যায়, আইন দিয়ে করা যায়। এই তুই তার সাথে ভালো আচরণ করবি, আমি আইন করলাম, তুই তার সাথে ভালো আচরণ না করলে তোকে 10 বার বেত দিয়ে পিটা মারা হবে। তুই তার সাথে ভালো আচরণ না করলে বেত দিয়ে পিটা, তোকে বেত্রাঘাত করা হবে। আইন দিয়ে কিছু করা যায় না। সো মূল্যবোধের শিক্ষাটা যার একদম সবচেয়ে বেশি, তার ভেতরেই তো আচরণটা হবে সহনশীল, নমনীয়, কোমলীয়। খুব স্বাভাবিক। কর্তব্যবোধ বলে কিছু নাই। কর্তব্য আবার কি? আমার কর্তব্য, তাকে করতেই হবে, ওটা জোর করে চলে আসে। সো কে ভালো আচরণ করবে, কে আর সহনশীল? আমাদের নবীজির মূল্যবোধ ছিল একদম 100তে 100, তাই তিনি সহনশীল আচরণ করতেন। ঠান্ডা মাথায় বুঝবেন, সুশাসন মানে শাসন দিয়ে কখনো কিছু করা যায় না। যে আমি শাসন করলাম, আইন করলাম যে তুমি সহনশীল আচরণ না করলে তোমাকে হাতের আঙ্গুল কেটে ফেলা হবে। এই জোর করে কিছু হয় না। যার ভেতরটা যত স্বচ্ছ, যার মূল্যবোধ বা সততা, স্বচ্ছতা, নম্রতা, একতা, বিনয়িতা, চরিত্রতা যত বেশি স্বচ্ছ, সে তত বেশি সহনশীল আচরণের অধিকারী। তো সহনশীল শিক্ষাটা লাভ করবে কোত্থেকে? মূল্যবোধ শিক্ষা থেকে। আর মূল্যবোধ মানেই তো শিক্ষা। মূল্যবোধ শক্ত হয় শিক্ষার দ্বারা, নৈতিকতা শক্ত হয় বিবেকবোধ দ্বারা। শুরুতে বলেছি একাধিকবার। আসেন, সেম সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? এটা ভেরি ইম্পর্টেন্ট। সংগঠনের স্বাধীনতা কোনটা? যে কোনো সংগঠন, ধরেন আমরা একটা ক্লাব করতেছি, ধরেন আপনি ইউনিভার্সিটিতে আপনি ডিবেটিং ক্লাব, কালচার ক্লাব, ওখানে সবকিছু স্বচ্ছতা থাকতে হয়। স্বচ্ছতা মানে এই না যিনি ক্যাশিয়ার বা ট্রেজারার টাকা পয়সা গণেন। যিনি ক্যাশিয়ার তার ক্যাশিয়ারের স্বচ্ছতা, যিনি প্রেসিডেন্ট তার সভাপতির স্বচ্ছতা, যিনি জেনারেল সেক্রেটারি তিনি তার সাধারণ সম্পাদকের। প্রত্যেকের দায়বদ্ধতা থেকে তিনি যদি স্বচ্ছ থাকতে পারেন তবে এটা সাকসেস। তো সুশাসনের যে কোনো নীতি সংগঠনের স্বাধীনতাটা নিশ্চিত করে স্বচ্ছতা, মানে পারফেকশন বা অ্যাকিউরেসি। এটাই সবচেয়ে প্রাইম কনসার্ন। অংশগ্রহণ না করলে কি আর করলে কি? এটা ক্লাব হইলো, ধরেন ওই জেনারেল সেক্রেটারি আসলে কি না আসলে কি, জবাবদিহি তো পরে। ফার্স্ট প্রায়োরিটি স্বচ্ছতা। স্বচ্ছতা না হলে আনসার হতো জবাবদিহিতা। সবকিছু জবাবদিহিতার মধ্যে আনতে হয়। আমি কেমন ক্লাস নিচ্ছি আমাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে সবকিছু। তো স্বচ্ছতা হচ্ছে আমার জায়গা থেকে আমি স্বচ্ছ থাকবো, ফার্স্ট প্রায়োরিটি। সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করবে, আগে স্বচ্ছতা থাকতেই হবে। কেশিয়ারের জায়গা থেকে স্বচ্ছতা, সবকিছুর মূলে স্বচ্ছতা। যে কোনো নীতি বা সংগঠন, দলগত কাঠামো স্বচ্ছতার উপর ডিপেন্ড করে সবকিছু। এটা বলেছিলাম বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা দিচ্ছে কত সালে? 1992 সালে। একটু আগে বলেছিলাম গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামক রিপোর্টে। গভর্নেন্স মানে হলো শাসন না, এটা হবে শাসক মানে গভর্নেন্স, আর উন্নয়ন মানে হচ্ছে ডেভেলপমেন্ট। গভর্নেন্স শাসক ও ডেভেলপমেন্ট, এই সংজ্ঞাটা দিয়েছে 1992 সালে। এটা আবার সংজ্ঞা দিয়েছে 1994 সালে। বিশ্বব্যাংক দুইবার সংজ্ঞা দিয়েছে, একবার 1994 সালে আর একবার 92 সালে। গভর্নেন্স ও ডেভেলপমেন্ট নামক গ্রন্থে আরেকবার সংজ্ঞা দিয়েছে। এছাড়া এই বিশ্ব ব্যাংক যে মূলনীতিগুলো প্রকাশ করে তারা বেশ কিছু রিপোর্ট দেয়, ওগুলো আবার ব্যাখ্যা করেছে ইউএনডিপি, ওটা আলাদা জিনিস। আসবেন, কোনটি সুশাসনের উপাদান নয়? অ্যাকচুয়ালি নৈতিক শাসন দিয়ে কখনোই কিছু করা যায় না। সুশাসনের উপাদান কি? স্বচ্ছতা, অংশগ্রহণ,
জবাবদিহিতা, নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে উপাদান। নৈতিকতা, নৈতিক শাসন দিয়ে জোর করে দবিয়ে রাখা যায় না। যার নৈতিকতা নাই, তার ভেতরে মনুষ্যত্ব নাই, এটাই তো। যা নৈতিক বিচারের বৃত্তি হলো বিবেক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। সো নৈতিক শাসনটা তো পরে। যে কোনো সুশাসন একটা দেশে বিরাজমান করতে হলে আমাদের ডক্টর ইউনূস সাহেব কি বসে বসে নৈতিকতা শিখাবেন? তিনি জায়গা থেকে স্বচ্ছতা ঠিক করবেন, তিনি আইন শক্ত করবেন, যে চুরি করলে হাত কেটে ফেলা হবে, সরকারি অফিসাররা ঘুষ খেলে হাত কেটে ফেলা হবে, আইন তৈরি করবেন, সবাইকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসবেন, প্রত্যেকের কাজের জায়গায় জবাবদিহিতা নিয়ে আসবেন। ওটা হচ্ছে ফ্যাক্ট। সো নৈতিক শাসন শাসন করে কখনোই সুশাসনের উপাদান হয় না। এই 6টা উপাদানের মধ্যে এটা নেই। আসেন, নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? এটা যে কোনো সংস্কৃতির হচ্ছে কি, ভাষা জানতে হয়, প্রতীক জানতে হয়, মূল্যবোধ জানতে হয়। সংস্কৃতি কখনো আইনের দ্বারা আসে না, নেভার এভার। সংস্কৃতি কখনোই আইনের দ্বারা আসবে না। আইন তো কিছুই না, আইন তো দরকারই নাই। যেমন ধরেন, আইন কখন আসে? আমি পড়াই, সুশাসন প্রতিষ্ঠায় শ্রদ্ধাশীল হতে হয় কিসের উপর? টাফ কোশ্চেন। অনেকে দেখায় স্যার আইনের উপর। আমি তো আইনের উপর শ্রদ্ধাশীল, আইনের উপর শ্রদ্ধাশীল না। ওটার আনসার হবে মূল্যবোধের উপর। আইন তো দরকারই নাই। কখন দরকার নাই? যেমন আমি আমার ধর্মে যদি বলি, আমার ধর্মে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে বর্তমানে জীবিত অবস্থায় আমি বলবো পবিত্র কাবাঘরের ইমাম সাহেব। তো কাবাঘরের ইমাম সাহেবের কি এমন গুণাবলী আছে যেটা আমাদের মধ্যে নাই? তিনি তার স্বচ্ছতা, জবাবদিহিতা, তিনি তার মূল্যবোধে 100তে 100, নৈতিকতায় 100তে 100, চরিত্রতে 100তে 100। আমাদের 16 কোটি মানুষ যদি কাবাগরের ইমামের মতো হয়ে যায়, দরকার আছে আইন? সে আইন ভাঙবেও না, তৈরিও করবে না, জিনা করবে না, পাপ করবে না, সুদ খাবে না, সবাই কাবাগরের ইমাম। আর কোনো দুর্নীতি, আইন দরকার নাই, পুলিশ কাটার দরকার নাই, এসপি দরকার নাই। সো ক্ষেত্র বিশেষে আইনটা কখন আসে? সো আইন হচ্ছে আগে শ্রদ্ধাশীল হতে হয় নিজের মূল্যবোধের উপর, নৈতিকতার উপর। আইন তো বহু পরে। তো সংস্কৃতির উপাদান হচ্ছে মূল্যবোধ, আমাদের কিছু প্রতীক, আমাদের ভাষা, মাতৃভাষা, এগুলোর সাথে আমাদের কালচার যায়, ভাষা। আইন তো অনেক পরের জিনিস, আইন আসে পরে। যে কে পাপ কাজ করতেছে আইনে আনতে হবে। গাড়ি চালায় কারো পায়ের উপর দিয়ে চলে গেছে, হ্যাঁ ড্রাইভার কেন মারলো, তাকে আইন আওতায় আনতে হবে, 1 বছরের জেল বা 1 লাখ টাকা জরিমানা। আইন তো অনেক পরে, ওটা সংস্কৃতির সাথে কোনোভাবেই যায় না। প্রতীক যায়, মূল্যবোধ যায়, নৈতিকতা যায়, নৈতিক শাসন যায়, নৈতিক চরিত্র যায়, বাট এগুলো যায় না। ইউএনডিপি, এটা আবার কি? ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা না, মেইনলি ইউএনডিপি সুশাসনের মূলনীতি প্রকাশ করে। মূলনীতি প্রকাশ করে হচ্ছে 1997 সালে। সালগুলো লেখাতে পারলে হতো যে কবে এগুলো মূলনীতি প্রকাশ করেন। 1997 সালে। এই এই ইউএনডিপির আগে আইএমএফ সুশাসনের ধারণার উপর জোর দেয় একেবারে 1996 সালে। 93 সালে যদিও একবার উন্নয়নের ধারণায় অন্তর্ভুক্ত করে, বাট ইউএনডিপি উঠে পড়ে লাগে 1997 সাল থেকে। তারপরে আসে আইডিএ, তারপরে আসে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক 1999। এরপর 2000 সালে আবার বিশ্ব ব্যাংক 4টা স্তম্ভের কথা নিয়ে আসেন। বাট এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে 1997 সালে। হ্যাঁ, শূন্যবাদ। শূন্যবাদ মানে কি? এটা হচ্ছে মেইনলি বৌদ্ধ ধর্মের একটা অনুসারী, বৌদ্ধ ধর্মের নিদর্শন নাগার্জুন, ওই প্রেক্ষাপটে শূন্যবাদ মানে হচ্ছে বলা আছে কিছুই না, কিছুই না। যেখানে এই শূন্যবাদে বলা আছে বৌদ্ধ ধর্মের মতে এই ধর্মের সবকিছুই হলো মিথ্যা, আক্ষরিক এবং আপেক্ষিক, কোনো কিছুই তাকে প্রকাশ করতে পারবে না। অর্থাৎ শূন্যবাদ হলো এই, এটা হচ্ছে বুদ্ধের যারা ভিক্ষুক তাদের একটা প্রতিতা সংবাদ, ওটাই হলো শূন্যবাদ, যার অর্থ কিছুই না। নেক্সট, ইউএনডিপি সুশাসনের কয়টি উপাদান নির্দেশ করে? একটু উপাদানগুলো লিখবেন, উপাদান যেহেতু আসছে এটা লিখাই দেই। আসেন, উপাদানগুলো পরীক্ষা আমি লিখাই। 1 নম্বরে লিখবেন ইউএনডিপির মতে উপাদান 9টি। এসকাপের মতে 9টি। জাতিসংঘের মতে 8টি উপাদান।
HCR এর মতে 5টি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক 5টি, ভারতীয় অর্থশাস্ত্রবিদ কৌটিল্যের মতে 4টি, ID এর মতে 4টি, বিশ্ব ব্যাংকের মতে 6টি, ODPর মতে 4টি। পরীক্ষায় আসবে, একটু লিখে রাখেন। UNDPর মতে 9টি, এসকাপের মতে 9টি, জাতিসংঘের মতে 8টি, UNHCR এর মতে 5টি। লিখবেন। স্যার ওয়ার্ল্ড ব্যাংকের নিচে ওটা কি লিখলেন? ওডি ওডিপি 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 মতে 4টি। আপনারা কি সবাই ঢাকার বাইরের আছেন না অনেকে? জি স্যার। স্যার ওডিপির ফুল মিনিংটা? অর্গানাইজেশন অফ ডেভেলপমেন্ট প্রসেস, কি যেন মিনিংটা একটু দেখতে হবে। স্যার আমি বাগেরহাটের শৃঙ্খলা উপজেলার ওরে একদম সুন্দরবন ঘাগেশা। বাবা, তো লিখছেন AFDB মানে হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। ভারতীয় স্যার অর্থশাস্ত্রবিদ কৌটিল্য কৌটিল্য, সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, কৌটিল্য এটা সম্পর্কে একটু উনি বলবেন। হচ্ছেন ভারতীয় একজন অর্থশাস্ত্রবিদ, তার মতে, আর কেউ না। ভারতীয় একজন অর্থশাস্ত্রবিদ, তার মতে হচ্ছে 4টি, UNHCR 5টি, জাতিসংঘ 8টি, এসকেপ 9টি, UNDP 8টি। এটা পরীক্ষা আসছে তাই এগুলো দিয়ে রাখলাম। এই যে UNDP এটা হচ্ছে 9টি, এটা যদি এই বছর আসছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নেবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। 37, একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? শ্রেষ্ঠ গুণ, আমি বলেছিলাম নৈতিকতার আরেক নাম মূল্যবোধ, মূল্যবোধের আরেক নাম নৈতিকতা, নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দংশন, নৈতিকতা ক্লাসের ফার্স্ট বয়, মূল্যবোধ হলো সেকেন্ড বয়। সবার উপরে থাকবে নৈতিকতা, এটা থাকতেই হবে। নৈতিক গুণ, যার ভিতরে নৈতিক বিবেক বোধ নাই, তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নেই। এই জন্য ফার্স্ট প্রায়োরিটি পাবে হচ্ছে নৈতিকতা। একজন যোগ্য প্রশাসক ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় থাকতেই হয় মৌলিক গুণাবলী, এটা হচ্ছে নৈতিকতা। দায়িত্ব তো অনেকেই নেয়, অনেক হাজবেন্ড বিয়ে করে ওয়াইফের দায়িত্ব নেয়, বাট ওয়াইফকে পিটায়, বাট ভরণ পোষণ দেয়, খাওয়ায়, সবকিছু করে, বাট ওয়াইফকে পিটায়, দায়িত্ব পালন করার কাজ করে, বাট ফ্যামিলিকে সময় দেয় না। সো দায়িত্বশীলতা। দক্ষতা, অনেকে আছে খুব দক্ষ বাট নৈতিক জ্ঞান নাই। অনেক DCSP ধরনের অনেক দক্ষ, জ্ঞানের ভান্ডার, CGPA 3.99, 5.99, কাজে দক্ষ, সব দক্ষ, বাট কাজ কাম করে না। তো কোন গুণে থাকতে হবে? আবার সরলতা দিয়ে কিছু হয় না। যারা শক্ত তারা চেপে ধরবে সরলতাকে। তো যার নৈতিক আদর্শ বেশি, সে হচ্ছে ভালো, তার মৌলিক গুণ থাকতে হবে। নৈতিকতা যার নাই, সে ঘুষ খাবে, সুদ খাবে, মারবে, কোটি টাকা নিয়োগ বাণিজ্য করবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলেছি আনসার হয় নৈতিকতা, মূল্যবোধ। আবার ধরে নৈতিকতা অপশনে নাই, আনসার ছিল এখানে কি মৌলিক গুণাবলী কি মূল্যবোধ, আনসার কি হবে? মূল্যবোধ। ক্লিয়ার হয়েছেন? ধরেন, ভালো করে শুনেন, পরীক্ষা আছে দায়িত্বশীলতা, মূল্যবোধ, সরলতা, দক্ষতা, না কোনোটি নয়? কোনোটি নয় দেখাবেন না। একজন যোগ্য ধরলাম ডিসি, একজন ডিসির মূল্যবোধ থাকতেই হবে। ওই যেটাই মূল্যবোধ ওইটাই তো নৈতিকতা, খুব কাছাকাছি। একটা মূল্যবোধের জ্ঞান তার থাকতেই হবে, তবুও দেখবেন কোনোটি নয় হবে না, এর মধ্যে আনসার পড়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? রাষ্ট্রের ফার্স্ট স্তম্ভ কি? 4টা 5টা স্তম্ভ। একটা আইনের শাসন, আইন বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, একটা সুশীল সমাজ, আর পঞ্চম হচ্ছে সুশীল সমাজ, আর চতুর্থ যেটা স্তম্ভ এটা হচ্ছে সংবাদ মাধ্যম। এরা হচ্ছে রাষ্ট্রের দর্পণ, সমাজের দর্পণ। এদের দ্বারাই জনগণের কাছে অ্যাকচুয়াল তথ্যটা প্রকাশ পায়। এটাই হচ্ছে সংবাদ মাধ্যম।
পড়েছেন না সংবাদ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কবে হয়েছে? হ্যাঁ, বাংলাদেশ 1976, 1980 সালগুলো আমি জাতীয় অর্জন ক্লাসে পাবেন। আসেন, জনগণ রাষ্ট্র ও প্রশাসকের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো কি? মানবাধিকারের সাথে সব জড়িত নয়, এই সুশাসনটাই হচ্ছে জড়িত। সুশোক শাসন, সু নামক প্রবঞ্চের সাথে শাসন শব্দটি যুক্ত হয়েছে সুশাসন। এবং ত্রিভুজ আকারে বলেছিলাম একটা দেশ কিভাবে পরিচালিত হবে তা ডিপেন্ড করে তিনটা সম্পর্কের উপর: রাষ্ট্রের সাথে সমাজের সম্পর্ক, সমাজের সাথে জনগণের সম্পর্ক এবং জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক। এই তিনটা ত্রিভুজ প্রেম যে দেশে যত বেশি স্ট্রং, ওই দেশ তত বেশি সুশাসনের মাত্রায় গ্রহণযোগ্য। ত্রিভুজ প্রেম, রাষ্ট্রের সাথে সরকারের সমাজ, সরকারের সাথে জনগণের, জনগণের সাথে রাষ্ট্র, এই ত্রিভুজ প্রেম যে দেশে থাকবে ও দেশে সুশাসন বিরাজমান থাকবে। ফার্স্ট ক্লাসে বলি যে সু নামক প্রবঞ্চের সাথে শাসন শব্দটি যুক্ত হয়, এখানে ত্রিভুজ প্রেম থাকবে। ঠিক এরকম ত্রিভুজ প্রেম, রাষ্ট্রের সাথে সমাজ, সমাজের সাথে জনগণ, জনগণের সাথে রাষ্ট্র। ওকে, আসেন, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধ গুরুত্বপূর্ণ নয়? না, সরকারি যারা সিদ্ধান্ত করে আমলারা বিশ্বস্ততা থাকতে হয়, নিরপেক্ষতা থাকতে হয়, জবাবদিহি থাকতে হয়। সৃজনশীলতা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি পরে, এগুলো অনেক পরে। এখন ধরেন পদ্মা সেতু বানানো হইলো, কেউ বললো আমি সোজা বানাবো না, ক্রিয়েটিভিটি, আমি এবার আঁকা বাঁকা বানাবো, এবার আঁকা বাঁকা বানাবো, ওটা ক্রিয়েটিভিটি, ওগুলো পরে, অ্যাডভান্স লেভেলের। আগে হচ্ছে নিড, ডিমান্ড বললে হবে না, নিড। সো সৃজনশীলতা না হলে কোনো গুরুত্বপূর্ণ নয়। বার্গার খাওয়া, এটা কি ডিমান্ড? ওটা দরকার না। একজন রিক্সা চালকের বার্গারটা খাওয়ার নয়, তার 3 বেলা ভাত হচ্ছে নিড। আগে নিড ফুলফিল করব, এরপরে যখন ভাত হবে, 100 কোটি টাকার মালিক, তখন মন চাইলে সে বার্গার খাবে, বা একদম ফ্রান্সে যে ম্যাকডোনাল্ডসে বার্গার খেয়ে আসবে। সো গুরুত্বপূর্ণ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সৃজনশীল মানে কি? ডিফারেন্ট কিছু কাজ, প্রত্যেকের কিছু ক্রিয়েটিভিটি থাকে, ওটা হচ্ছে সৃজনশীল। কোনটি ন্যায় পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? সুশাসনের জন্য উচ্চ, হ্যাঁ, এটা হচ্ছে আইনের শাসন, নীতি প্রয়োগ, এটা সমতার নীতি থাকতে, সমতা ভেরি ইম্পর্টেন্ট। সাম্য বা সমতা থাকতেই হবে। সাম্য নিয়ে কথা বলবো, যে সাম্য একটি অখণ্ড ধারণা, এটা নিয়ে আমি আসবো। বাট এই ন্যায় পরায়ণতার নৈতিক মূলনীতির মধ্যে এটা কখনোই মানা যায় না যে উচ্চ শিক্ষিত কর্মকর্তা দিলেই ভালো মানুষ হবে, গরিব লোক দিলে ভালো মানুষ হবে না। এটা কোনোভাবেই মূলনীতি বা কাম্য হতে পারে না। আর অধিকার সুযোগের ক্ষেত্রে সমতা, এই সমতা থাকবেই, মানে সাম্য। সরকারি চাকরিতে মাপকাঠি কি? এটা অনেকেই এটা পারবেন, এগুলা কিছু কিছু ইজি প্রশ্ন আসে, এটা আমি ক্লাসে পড়াই নাই, বাট আন্দাজ করে দেখালে হয়ে যায়। দেখেন, যথাসময়ে অফিস আগমন ত্যাগ, মানে 9টা 5টা। হ্যাঁ, আপনি না গেলেন কোনো সমস্যা নাই, 9টা 5টা ধরেন গেলেন, যে ফেসবুকিং করলেন, ইউটিউব শুনলেন, সে কি আদর্শবান অফিসার? না, তার মানে 1 নাম্বার হবে না। দাপ্তরিক কাজে অবৈধ সুবিধা গ্রহণ না করা, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ইয়ার মধ্যেই পড়ে না। মেইন কাজটা কি? আপনার দায়িত্ব অর্পিত যথারীতি পালন করা। এবার আপনি যদি অফিসে 9টা যে 4টায়ও চলে আসেন, বা দায়িত্বটা পালন করলেন ভালোভাবে, তাহলেই আপনি বস। অর্থাৎ মেইন হচ্ছে দায়িত্ব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ তো সবাই পালন করে, তার মানে এটাও গ্রহণযোগ্য না। মেইন হচ্ছে আপনার উপর অর্পিত দায়িত্ব সমূহ পালন করা, এটি হচ্ছে আপনার কাজ। এটা তো কমন, এটা প্রায় আসে। আমাদের চিরন্তন মূল্যবোধ কি? হ্যাঁ, সত্য ন্যায়। পারবেন, সত্যের সাথে যে থাকবে, ন্যায়ের সাথে থাকবে, সেটাই মূল্যবোধ। স্বার্থকতা মানে কি? আমি স্বার্থপর। স্বার্থপর কি ভালো জিনিস? যার ভেতর স্বার্থপর, সে আবার মূল্যবোধ কিসের? স্বার্থপর হয় না, অসহিষ্ণুতা হয় না, সততা হয় না। সততা মানে কি? দৃঢ়তা, সততা, শক্ততা। শক্ত দিয়ে কিছু নেই, যার ভিতরে সত্য আছে, ন্যায় আছে, সাকসেস। এগুলা কমন না আসলে আন্দাজ করে দেখাবেন, কারণ এগুলো একেবারেই নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ। আর এই দুইটা সুপার পজিটিভ শব্দ। মাঝে মাঝে এগুলা কমন না আসলে দেখাতে হয়, যখন বুঝবেন বাকিগুলা একেবারেই হবে না, আর এটা তো হবে হবে, একেবারেই হবে, তখন কিছু ইজি প্রশ্ন করে। হ্যাঁ, এবারে ধরেন পাবেন কিছু ইজি প্রশ্ন, বইতেও নাই, ক্লাসেও নাই, নিজ দায়িত্বে দাগাবেন। আসেন, নৈতিক শক্তির প্রধান উদ্দেশ্য কি? ওই ঘুরে ফিরে নৈতিকতা কার? যিনি সততা। কারণ বলেছিলাম নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে শুদ্ধাচার বলে। শুদ্ধাচার শব্দের অর্থ কি? চরিত্রনিষ্ঠা। তার মানে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে শুদ্ধাচার বলে। শুদ্ধাচার মানে চরিত্রনিষ্ঠা। তো যে যত বেশি সৎ নিষ্ঠা, তার নৈতিক শক্তি তত বেশি। এখানে মায়া দিয়ে কিছু নাই, উদারতা বলে কিছু নাই, কর্তব্য এমন কিছু নাই, করতেই হবে কর্তব্য কিছু নাই।
আনসার হবে সততা ও নিষ্ঠা। এটা আমরা কেউ পারি নাই 37তম বিসিএস এর। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ক নিরূপণ হয় ম্যাকরনি। এটা 37তম বিসিএস এ আসছে, আমি দিয়েছিলাম। এই সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়বেন, খুব ভালো করে পড়বেন। বেশ কিছু সংজ্ঞা আছে, 8 থেকে 10টা। আর নেক্সট ক্লাসে আরো কিছু কোয়েশ্চেন সলভ আছে এবং সুশাসন একটু বাদ আছে, ওটা আপনাদের পড়িয়ে ফেলবো। 1-2 হয়েছিল, আমি 3 নম্বরটাও চেষ্টা করবো নিতে। আর আরো কিছু প্রশ্ন বাদ আছে, এটা পরশুদিন আবার ক্লাস আছে, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট, হোপ টু সি ইউ দ্য ডে আফটার টুমরো। থ্যাংক আর ইউ কোনো স্যার। ওকে